কারোর আসা বাকি আছে? স্যার আজকে কি আজকে বলছি, কেন 1 মিনিট। আজকে সুইচ গিয়ার প্রোটেকশন পড়াবো, বুঝতে পেরেছো? সুইচ গিয়ার প্রোটেকশন পড়বো, ঠিক আছে? তো সুইচ গিয়ার প্রোটেকশনের বেশ কিছু জিনিস হয়তো তোমরা জানো বা তোমাদের পড়া শুরু হয়েছে। তো একটু অন্যভাবে পড়বো, একটু অন্যভাবে জানবো। বেসিক তোমাদের আজকে ক্লাস, ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এবার তার উপর ভিত্তি করে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো অনেকে ছেড়ে চলে যায়, অনেকে ক্লাস করায় না, কিছু কিছু জায়গা মিসিং থেকে যায়। তো সেই পার্টটাকেও আমি আজকে ইনক্লুড করবো তোমাদের ইয়েতে, ঠিক আছে? তো আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। প্রোটেকশন, আচ্ছা, বলো কারোর কোনো আইডিয়া থাকে যদি, হোয়াট ইজ দ্য মিনিং অফ সুইচ গিয়ার? সুইচ গিয়ার মানে কি? কারোর যদি কোনো আইডিয়া থাকে বলো। কারোর যদি কোনো আইডিয়া থাকে অ্যাবাউট সুইচ গিয়ার বলতে পারো। সুইচ গিয়ার শব্দটার মানে কি বলো। স্যার স্যার গিয়ারের মাধ্যমে সুইচটা যেটা দিয়ে আমরা বলো স্যার এখন। কোনো মানে সার্কিটকে প্রোটেক্ট করতে পারি বা কন্ট্রোল করতে পারি। সার্কিট প্রোটেকশন और कंट्रोल। সুইচ গিয়ার আর হচ্ছে এক কিছু? ধরনের স্যার আইসোলেটর। আর কি? আইসোলেটর। আর কি? আর বলো, কার কি আইডিয়া আছে সুইচ গিয়ার সম্বন্ধে? আর কার কি আইডিয়া আছে বলো, তোমাদের সবার আইডিয়া জানতে চাই। বলো বলো বলো, বসে থাকবেন না, চুপচাপ থাকবে না, বলো সবাই। এই দেবাশিস বল, ঐশিক বল। হ্যাঁ ঐশিক বলো, তোমরা তোমাদের তোমাদের রিপ্লাই দাও একটা। স্যার আমি আর সুইচ দেবজ্যোতি। গিয়ারটা না না হ্যাঁ, টিডিপিরই মানে নেক্সট এটা মানে নেক্সট পার্ট বলতে গেলে সুইচ গিয়ার। ঠিক নেক্সট পার্ট নয়, তাই হোক, ঠিক আছে। যাই হোক, তোমরা সেই সিকোয়েন্সে বলছো আর কি। যাই হোক, ঠিক আছে, ঠিক আছে। যদি ওটা নেক্সট পার্ট নয়, অ্যান্সারটা ঠিক হলো না, ঠিক আছে, এটা আমি ঠিক মানতে পারছি না আর কি। কেন মানতে পারছি না তার যুক্তিটা আমি বলবো আর কি। বাকি আর কিছু ঠিক আছে, অসুবিধা নেই, যা বলেছো সেটা ঠিক আছে। স্যার এটা একটা কন্ট্রোল। এটা একটা কন্ট্রোল, হ্যাঁ ঠিক আছে। দেখো, সুইচ গিয়ারের সবার আগে কি লেখা আছে বলো তো? সুইচ গিয়ার কথাটার মধ্যে সবার ফার্স্ট শব্দ কি লেখা আছে? স্যার সুইচ আর গিয়ার। সুইচ না, সবার ফার্স্টে কি লেখা আছে? সুইচ। সুইচ। সুইচ লেখা আছে, তাই তো? এবার দেখো, সুইচ তো প্রথমে লেখা আছে, দ্বিতীয় দ্বিতীয় শব্দটা কি আছে? গিয়ার। গিয়ার। গিয়ার আছে। এবার বলো, তোমার গাড়িতে গিয়ার কি কাজ করে? চেঞ্জ করে স্যার, গিয়ার বাড়াই। আস্তে 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 আস্তে। ওফ। আসতেই তো বললাম স্যার। না, তোকে নয়, তোকে না, তোদের নয়। এ মাথায় লাগেনি তো? হ্যাঁ, জল দে, জল দে, জল দে। আচ্ছা, গিয়ার 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 মানে কি বলো? গিয়ারের ঠিক স্যার এই কাজটা কি? স্পিড বাড়ায় কমায়। স্পিড বাড়ানো কমানো, ঠিক আছে। স্পিড বাড়ানো কমানো। তো সেটা দিয়ে অ্যাকচুয়ালি তুমি কি করো? স্পিডকে কি করো? কন্ট্রোল করি স্যার। কন্ট্রোল করো। কন্ট্রোল করো। তো দেখো, সুইচ গিয়ারের 3টে বেসিক ফাংশন আছে, ঠিক আছে? সেটা হচ্ছে সুইচিং অপারেশনকে সাপোর্ট করবে, কোনো একটা ডিভাইসের, যে ডিভাইসই হোক না কেন, তার সুইচিংকে সে হেল্প করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাকে কন্ট্রোল করবে, ঠিক আছে? আর কন্ট্রোল কোনো ডিভাইসকে কি এনেবল করে? কোনো জিনিসের কন্ট্রোল করাকে আমরা কি কি করতে পারি? কোনো জিনিস আনকন্ট্রোলেবল হয়ে যাওয়ার আর কন্ট্রোলেবল হওয়ার মধ্যে কি ফারাক হয়? একটা ডিভাইস যদি কন্ট্রোলড হয় তার মানেটা কি? ধরো কোনো আমি যদি এরকম একটা, ফল্ট ধরো ফর এক্সাম্পল বলছি, করোনা ইজ আন্ডার কন্ট্রোল, এর মানেটা কি? করোনা ভাইরাস ইজ আন্ডার কন্ট্রোল, এটা মানেটা কি? আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। উই আর প্রোটেক্টেড। কন্ট্রোলের মধ্যে। আমরা কন্ট্রোলের মধ্যে আছি বা উই আর প্রোটেক্টেড। দেখো কি বললাম, বুঝতে পারলে? কন্ট্রোল থেকে আসে কি? উই আর প্রোটেক্টেড, তাই না? আমরা এখন হ্যাঁ বেঁচে স্যার। আছি, আমাদের প্রোটেকশন বেশি আছে। সো সুইচ গিয়ার অ্যাকচুয়ালি কি? সুইচ গিয়ার হচ্ছে
এই কম্বিনেশন অফ ডিভাইসেস, ঠিক আছে, অনেকগুলো ডিভাইস থাকবে তার মধ্যে, কেন একটা ডিভাইস দিয়ে সেটা হবে না, যার মধ্যে তিনটে বেসিক ফাংশন কাজ করবে। একটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে সুইচিং, একটা হচ্ছে কন্ট্রোল, আর একটা হচ্ছে প্রোটেকশন। তা তিনটে ফান্ডামেন্টাল পার্ট দিয়ে তৈরি হচ্ছে সুইচ গিয়ার, যার মধ্যে সুইচিং অপারেশন থাকবে, কন্ট্রোল অপারেশন থাকবে, এবং কোনো জিনিসকে কন্ট্রোল করতে পারা মানেই হচ্ছে তার প্রোটেকশন প্রোভাইড করা। আলটিমেটলি কন্ট্রোল থেকে আমরা কি করতে পারি, কোন ডিভাইসকে প্রোটেকশন করতে পারি। তো সুইচ গিয়ারকে যদি আমি ইন টার্মস অফ বলি, তুমি সুইচ গিয়ারকে এইভাবে ডিফাইন করতে পারো যে বেশ কিছু ডিভাইসেস, মানে এ সেট অফ ডিভাইসেস, আমি এরকম যদি বলি, এ সেট অফ, দাঁড়াও, আমি যদি এরকম ভাবে বলার চেষ্টা করি, the devices used for, এক নম্বর সুইচিং, 2 নম্বর কন্ট্রোলিং, আর 3 নম্বর প্রোটেকশন অফ পাওয়ার সিস্টেম, অফ পাওয়ার সিস্টেম। এক কথায় পাওয়ার সিস্টেম মধ্যে আমি কাকে কাকে বলছি, পাওয়ার সিস্টেম বলতে আমি এখানে বেসিক্যালি বলতে চাইছি যে ডিফারেন্ট ইলেকট্রিক্যাল সার্কিটস, ফর এক্সাম্পল ইলেকট্রিক্যাল সার্কিটস বলতে পারো, অথবা ইকুইপমেন্টসকে বলতে পারো, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস হতে পারে। তো এই ইলেকট্রিক্যাল সার্কিট অথবা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের যদি আমি কি করতে চাই, সুইচিং অপারেশন করতে চাই, কন্ট্রোলিং অপারেশন করতে চাই, এবং প্রোটেকশন অপারেশন করতে চাই, তার জন্য আমার যেটা দরকার, যে ডিভাইসেস গুলো দরকার বা যে ডিভাইসেস আমাকে সাহায্য করবে, সেগুলোকে আমরা বলবো সুইচ গিয়ারের মধ্যে ফেলবো। তো এই রকম সুইচ গিয়ারের মধ্যে কি কি পড়ে, এক্সাম্পল কি কি আছে বলো, কি কি এক্সাম্পল হতে পারে? একটা সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার, তারপরে স্যার স্যার ফিউজ, পুরো যা যা আছে স্যার, বলো না বলতে থাকো না, সার্কিট স্যার এমসিবি ব্রেকার, আছে, আরসিসিবি রিলে। আছে, এএলসিবি সব একই তো স্যার সব হ্যাঁ বলো সুইচ গিয়ারের ফিউজ, মধ্যে। হ্যাঁ সুইচ গিয়ারের মধ্যে কি কি বলছে, বলো না, নাম স্যার বলো না। রিলে, ফিউজ, রিলে, 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 ঠিক আছে, বলো আর কি আছে বলো। ফিউজ স্যার, ফিউজ ফিউজ তো তো পড়ে বাকি। পাতি গেছে। সুইচ, স্যার পাতি সুইচ, সুইচ, যদিও পাতি হয় না তবুও সুইচ, ঠিক আছে। বলো আর কি আছে, আর কি জানো? তো বললাম স্যার, ইএলসিবি আছে, আরসিসিবি আছে, এই সবগুলো সব তো ইএলসিবি সার্কিট আরসিসিবি ব্রেকার। কার মধ্যে পড়ে? ইএলসিবি সার্কিট আরসিসিবি ব্রেকারই তো পড়ে, স্যার। সার্কিট ব্রেকারের মধ্যে পড়ে, ইএলসিবি পড়ে, আরসিসিবি পড়ে, আর কি আছে বলো? এমসিবি দেখো আছে এমসিবি। স্যার, তোমরা কিন্তু সবই জানো, দেখো তোমরা কিন্তু সবই জানো, আমি জাস্ট তোমাদেরকে জাস্ট এই আইটেম গুলোর নামগুলো তোমাদের চিনিয়ে দিচ্ছি, যে তোমরা কোনগুলোকে অ্যাকচুয়ালি ইয়ের মধ্যে ফেলবে। তো তুমি যদি দেখো, তোমরা যে চারটে নাম বললে, বেসিক চারটে নাম যে বললে, সার্কিট ব্রেকার, 2 নম্বর হচ্ছে ফিউজ, 3 নম্বর হচ্ছে রিলে, আর 4 নম্বর হচ্ছে সুইচ। এই চারটেই হচ্ছে বেসিক ডিভিশনস অফ এ সুইচ গিয়ার। সুইচ গিয়ারকে যদি আমি বেসিক ডিভিশন করতে যাই, তো এই চারটে ডিভাইসকে আমি পাবো, বা চারটে এলিমেন্টকেই আমি পাবো, ঠিক আছে। এবার সার্কিট ব্রেকারের মধ্যে অনেক কিছু আছে, ইএলসিবি আরসিসিবি, এগুলো তো তোমার আমাদের আর্থের লিকেজ প্রোটেকশন, অথবা আর্থের প্রোটেকশনের জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি। আর এছাড়াও তোমার পড়বে আস্তে আস্তে অয়েল সার্কিট ব্রেকার, ওসিবি, ঠিক আছে, তারপরে এসিবি এয়ার সার্কিট ব্রেকার, তারপর পড়বে ভ্যাকিউম সার্কিট ব্রেকার ভিসিবি, তারপর তোমরা পড়বে SF6 সার্কিট ব্রেকার, ঠিক আছে। তো এরকম ভাবে তোমরা আরো পড়বে, এবিসিবি পড়বে, এয়ার ব্রেক সার্কিট ব্রেকার পড়বে, তারপর পড়বে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, ঠিক আছে। এরকম নানা রকম সার্কিট ব্রেকার তোমরা পড়তে থাকবে একটার পর একটা। তারপর তোমরা যেটা জেনারেলি ইউজ করো, এমসিবি, বাড়িতে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেইগুলো, ঠিক আছে। আর এইখানে স্যার যেটা ভিসিবিটা স্যার রিসেন্ট পড়লাম স্যার। হ্যাঁ, ভিসিবিটা হচ্ছে ভ্যাকিউম সার্কিট ব্রেকার, তোমরা পড়বে আস্তে আস্তে। তো এগুলো শুনবে তোমরা, তোমরা যেগুলো জানো, তারপর থেকে কি রে, 1 মিনিট দাঁড়াও, ঠিক আছে তো, শরীর ঠিক আছে তো? আসলে এখানে কি হয়েছে, আমাদের ঘরের দরজাটা একটা খুব ছোট রয়েছে, ঠিক আছে, মাথায় ঠোকর লাগছে লোকজনের, এই আর কি। তো এই কটা ডিভাইসের নাম তো তোমরা শুনেই থাকবে, আর বাকি আমি কিছু কিছু তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম, শেয়ার করে দিলাম। তো সার্কিট ব্রেকারটা অ্যাকচুয়ালি কি কাজ করে, সেটা আমাদের কাছে একটু আইডিয়াটা ক্লিয়ার করতে হবে, যে সার্কিট ব্রেকারের মেন পারপাসটা কি, সার্কিট ব্রেকার আমাদের কি কাজ করে, আমি আস্তে আস্তে বলছি, ঠিক আছে। সার্কিট ব্রেকারের মধ্যে তোমরা আইসোলেটরকেও এর মধ্যে ইনক্লুড করতে পারো, ঠিক আছে, আইসোলেটরকেও এর মধ্যে ইনক্লুড করতে পারো, বাট
বেসিক্যালি আইসোলেটরটা হচ্ছে সার্কিট ব্রেকার থেকে একটু আলাদা, বাট ফাংশনালি বলতে পারো একই। ঠিক আছে, এবার ধরো ফিউজের মধ্যে কত রকম ফিউজ পড়েছো বলো দেখি। স্যার কিটক্যাট আছে, কিটক্যাট ফিউজ তারপরে আছে, এইচআরসি ফিউজ আছে, এইচআরসি ফিউজ আছে, ভেরি গুড। আর কি আছে? এইচআরসির আর পুরো কথা হচ্ছে কি? হাই র্যাপচারিং ক্যাপাসিটি। হাই র্যাপচারিং ক্যাপাসিটি। আর কি পড়েছো ফিউজের মধ্যে? স্যার কিটক্যাট না এইচআরসি, আরো আছে স্যার, মনে করতে পারছি না এখন। বলো না, বাকি তো সবাই আছে, বলো, বাকিরা সবাই বলার চেষ্টা করো, ফিউজ আর কি কি আছে। এই দুটো কি মনে আছে? এই দুটোকেই মনে আছে, ঠিক আছে, এই দুটোই থাক। আর রিলের মধ্যে কি কি পড়েছো? স্যার ওই ম্যাগনেটিক একটা আছে স্যার, ম্যাগনেটিক রিলে। হুম। আর আচ্ছা স্যার, রিলের অনেক ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, রিলের ডিটেল ক্লাসিফিকেশন আমরা আস্তে আস্তে পড়বো। ঠিক আছে, রিলের অনেক ধরনের ক্লাসিফিকেশন হয়, তো সেই ক্লাসিফিকেশন গুলো অ্যাপ্লিকেশনের উপর বেস্ড করে থাকে, তো সেগুলো আমরা পড়বো। এবার সুইচের মধ্যে যেমন ধরো আমি এখানে বললাম যে এয়ার ব্রেক সুইচ, তারপরে এয়ার ব্রেক, সার্কিট ব্রেকার, এগুলো সমস্ত বললাম, ঠিক সেই রকম সুইচের মধ্যে এরকম ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, যেমন ধরো আমরা বেসিক্যালি এয়ার ব্রেক সুইচ আমরা বলতে পারি, একটা এক্সাম্পল এয়ার ব্রেক সুইচ হিসেবে বলতে পারি। ঠিক আছে, এয়ার ব্রেক সুইচ একটা বলতে পারি। আর সুইচের আরেকটা ক্লাসিফিকেশন হিসেবে তুমি আইসোলেটরকে একটা সুইচের মধ্যে ফেলতে পারো। ঠিক আছে, যদিও এর অপারেশনটা তোমার ইয়ের কাছাকাছি, সার্কিট ব্রেকারের কাছাকাছি, বাট আইসোলেটরকে তুমি মানে সুইচকে তুমি আইসোলেটরকে তুমি সুইচের মধ্যেই ফেলো। ঠিক আছে, ইট উইল বি আ মোর ক্লোজ আইডিয়া অর মোর ক্লোজ কি বলবো এক্সপ্লেনেশন। ঠিক আছে, এবার রিলের ক্ষেত্রে কি হচ্ছে, রিলের ক্ষেত্রে তোমরা অনেক ধরনের রিলে দেখেছো, কিছু এক্সাম্পল, কিছু আইডিয়া বলো যদি স্যার কিছু। বুকোস রিলে। বুক কোজ রিলে, আমি এটাই শুনতে চাইছিলাম, বুক কোজ রিলে। CHHOLLH, তাই না? এরকম তো না, হয়নি। হ্যাঁ স্যার। বুক বুক হোলজ, HOLZ হবে, দাঁড়াও 1 মিনিট বানানটা ঠিক করে লিখি। BUCHHOLZ, বুক হোলজ, HOLZ। 1 মিনিট, HOLZ, বুকোজ রিলে। ঠিক আছে, আমি এগুলো নিয়ে জিজ্ঞেস করব। এইবার দেখো, এই যে তিনটে এলিমেন্ট আছে, এই তিনটে এলিমেন্টের মধ্যে দুটো ফান্ডামেন্টাল পার্ট আমি তোমাদেরকে বোঝাই। দুটো ফান্ডামেন্টাল পার্ট ভালো করে বোঝো। 1 নম্বর হচ্ছে, একটা হচ্ছে ধরো এই যে বিদ্যুৎ চমকাচ্ছে বা বাজ পড়ছে, এই যে লাইটনিং স্ট্রাইক হচ্ছে, লাইটনিং স্ট্রাইক হচ্ছে। ঠিক আছে, তো এই লাইটনিং স্ট্রাইকের ফলে, ঠিক আছে, লাইটনিং স্ট্রাইকের ফলে কত রেঞ্জে কারেন্ট তৈরি হয় যখন ধরো বিদ্যুৎ চমকায়, বা তার রেঞ্জটা কিরকম হয়? স্যার এটাই জানি না স্যার, মানে কতটা কারেন্ট তৈরি হয় বা বা ধরো কতটা ভোল্টেজ। মানে একটা হিউজ অ্যামাউন্ট ধরে নাও তুমি, ফর এক্সাম্পল বলো লাইটনিং শুনেছিলাম স্ট্রাইক স্যার হচ্ছে 1 একটা লাখ হিউজ নাকি অ্যামাউন্ট, এরকম কিছু। ওরকম একটা ধরে নাও। ঠিক আছে, ফর এক্সাম্পল এই লাইটনিং স্ট্রাইকের ফলে একটা সার্জ তৈরি হয়। সার্জ মানে কি? একটা হিউজ পরিমাণ ভোল্টেজ তৈরি হয় ইন দ্য সার্কিট। সিমিলারলি আরো একটা টাইপ আছে যেটাকে আমরা বলি সুইচিং সার্জ, সুইচিং সার্জ। এবারে এই দুটো শব্দের মানেটা কি? লাইটনিং সার্জ মানে হচ্ছে কি, আর সুইচিং সার্জ মানে হচ্ছে কি? দেখবে একটা কমন এক্সাম্পল দিলে এই দুটোর মধ্যে ফারাক বুঝতে পারবে। দেখবে অনেক সময় বাড়িতে যদি আমরা ওই সকেটের মধ্যে ধরো টিভির প্লাগটা গুজে রেখে দিয়েছি, দিয়ে বাজ পড়েছে, তো বাজ পড়ার জন্য কি হচ্ছে, আমাদের যে টিভিটা আছে সেই টিভিটা জ্বলে যাচ্ছে। কেন জ্বলে যাচ্ছে বলতে পারবে কেন জ্বলে যাচ্ছে? স্যার ওই স্যার মনে হিউজ হয় হাই অ্যামাউন্ট অফ কারেন্ট কোনো পাস হচ্ছে নাকি, বলো। হাই কারেন্ট। আর আরেকজনকে কি বলছিলে বলো দেখি। স্যার ওই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টটা স্যার একেবারে ডাইরেক্ট টিভিতে গিয়ে পড়ছে বলে। হুম, ঠিকই আছে, তোমরা কথাটা ঠিকই বলছো, বাট একটু গুছিয়ে বললে ভালো হয়। ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো তুমি তোমার এখানে যে সুইচটা ছিল সেই সুইচটাকে তো অন করেই রেখে, অন তো আর করে রাখো নি, অফ করে রেখেছো, তা সত্ত্বেও তোমার ডিভাইসটা কি করে পুড়ে গেল? সুইচটা অফ আছে তা সত্ত্বেও ডিভাইসটা পুড়ছে কি করে? স্যার ব্যাপারটা হচ্ছে, সুইচের ক্যাপাসিটি ব্রেক করেছিল নাকি? তোমরা মানে কাছাকাছি যাচ্ছ। ব্যাপারটা হচ্ছে ধরো, ধরো এরকম একটা বাজের ক্ষেত্রে কি হয়, বাজ যখন পড়ে একটা হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ তৈরি হয়, হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। তো এই হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ ডিফারেন্স ধরো কোনো একটা পাথের মধ্যে দিয়ে ট্রাভেল করতে শুরু করে, মানে ধরো উপর থেকে নিচের দিকে ধরো ট্রাভেল করতে শুরু করছে। উপরটা হচ্ছে ধরো বাজ মানে ইয়ে রয়েছে, ক্লাউড আছে, নিচটা ধরো গ্রাউন্ড আছে। এবার ইন বিটুইন যদি কোনো জায়গায় একটা কন্ডাক্টর বা তোমার ধরো এরকম একটা আমাদের যে ট্রান্সমিশনের তার, সেই ট্রান্সমিশনের তার যদি চলে আসে, তাহলে কি হবে? সেই লাইটিংটা সেই ইয়ের উপর পড়বে,
পড়বে কি পড়বে না? ট্রান্সমিশন লাইনের উপর পড়বে কি পড়বে না? দেখো, হ্যাঁ স্যার স্যার পড়তেই পারে। যদি ট্রান্সমিশন লাইনের উপর পড়ে, তাহলে ট্রান্সমিশন লাইনের উপর পড়ার পর ওই কারেন্টটা বা ওই ভোল্টেজটা একটা হিউজ স্পাইক তৈরি করবে। স্পাইক মানে একটা প্রচুর পরিমাণ একটা মানে কি বলবো, একটা তীব্র উঁচু একটা মানে কার্ভ তৈরি করবে। মানে ধরো আমি ফর এক্সাম্পল বলছি, এটা যদি নর্মাল ওয়েভ হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট অফ তোমার ওয়েভ শেপ তৈরি হবে, যেটা নট রিলেটেড উইথ দিস সাপ্লাই ভোল্টেজ। মানে ধরো এই ট্রান্সমিশন লাইনে তুমি একটা পিওর এসি সাপ্লাই দিয়েছো, ঠিক আছে, বাট যখন বাজ পড়েছে তার ফলে কি হচ্ছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ স্পাইক তৈরি হয়েছে। স্পাইক মানে কি, একটা হিউজ পরিমাণ ভোল্টেজ সেই সার্কিটের মধ্যে ফর দ্যাট ইনস্ট্যান্ট ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কি করে, ধরো এর নিয়ারেস্ট যে একটা বাড়িতে ধরো রয়েছে, তো নিয়ারেস্ট একটা বাড়িতে ধরো এরকম ভাবে তুমি কানেকশন করা আছে, তারপরে তুমি তোমার বাড়িতে সকেটটা কানেকশন করে টিভিটাকে এখানে লাগিয়ে রেখেছো, তো এই হিউজ অ্যামাউন্ট অফ স্পার্কটা তখন এই মাঝখানে থাকা সুইচটাকে পর্যন্ত ব্লক করে দেয়। মানে এত কম, মানে এদের মধ্যে এত হাই ভোল্টেজ থাকে যে এই মাঝখানে সুইচটাকে পর্যন্ত না মেনে ও ডাইরেক্টলি এটাকে ক্রস করে থ্রু ডিভাইস গ্রাউন্ড হয়ে যায়। ও সবসময় কি চেষ্টা করে, মানে ধরো এটা যদি ট্রান্সমিশন লাইনের এই পয়েন্টে যদি বাজ পড়ে থাকে ফর এক্সাম্পল, এর থেকে নিয়ারেস্ট যে বাড়িতে তোমার ধরো ডিভাইসটাকে সকেটের সাথে কানেকশন করা আছে, নিয়ারেস্ট ডিভাইসটাকে ও আগে জ্বালিয়ে দেবে, ঠিক আছে। এবং যতক্ষণ পর্যন্ত এই যে হিউজ স্পাইকটা গ্রাউন্ডে পৌঁছতে না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চেষ্টাটা করতে থাকবে। এবং এর একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত তুমি যদি যাও, তাহলে বাড়িতে যতগুলো তুমি টিভি লাগিয়ে রাখবে সবকটা টিভি কিন্তু জ্বলে যাবে, ঠিক আছে। তো এইটা হয় বেসিক্যালি এই হিউজ অ্যামাউন্ট অফ তোমার স্পাইকের জন্য, মানে হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজের জন্য। এটা কিসের স্পাইক? এটা একটা ভোল্টেজ স্পাইক, ঠিক আছে। এবং সেই ভোল্টেজের জন্য কি তৈরি হয়? অবশ্যই কারেন্ট তৈরি হয়, ঠিক আছে। এবং সেই কারেন্টটাই কি করে, আলটিমেটলি তোমার ডিভাইসটাকে জ্বালিয়ে দেয়, ঠিক আছে। সো দ্য মেন রিজন কি হয়, তোমার ক্লাউড কি জেনারেশন করে, ক্লাউড অ্যাকচুয়ালি একটা পজিটিভ মানে নেগেটিভ ভোল্টেজ তৈরি করে, আর তোমার গ্রাউন্ডটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি জিরো জিরো পোটেনশিয়ালে থাকে। আমরা যদি বলি বাজ পড়ছে, অ্যাকচুয়ালি কারেন্টটা উল্টো দিকে ফ্লো করছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কারেন্টটা উল্টো দিকে ফ্লো করছে, বাট ইলেকট্রন ফ্লোটা উপর থেকে নিচের দিকে হচ্ছে, ঠিক আছে। ক্লাউডকে আমরা অলওয়েজ নেগেটিভলি চার্জড ধরে নিই, আর গ্রাউন্ড সবসময় পজিটিভ, মানে জিরো যদি হয়, তাহলে ক্লাউডের সাপেক্ষে গ্রাউন্ডটা কিন্তু পজিটিভলি চার্জ থাকে। তো এইটা হচ্ছে লাইটনিং স্ট্রাইক আর লাইটনিং সার্জ। আর সুইচিং সার্জটা কি হয়, যখন ধরো আমরা একটা সাবস্টেশনের কথা বলছি, সেই সাবস্টেশনে ধরো আমরা আইসোলেটরকে খোলা পড়া করছি, অথবা ধরো কোনো হঠাৎ করে কোনো ইয়ে রয়েছে, তোমার একটা সার্কিট ব্রেকার আছে, সেই সার্কিট ব্রেকারটাকে আমি হঠাৎ করে খুলে দিয়েছি। তো এই ঘটনাগুলো একটা কি করে, ঠিক এইরকমই একটা সার্জ তৈরি করে, বাট এতটা এক্সটেন্টে হয় না, ঠিক আছে, এর থেকে কম এক্সটেন্টে হয়, বাট হতে থাকে, বাট হয় এই সুইচিং করার জন্য। যখন আমি একটা সাবস্টেশন বলো, নিয়ারেস্ট বাড়ির কাছাকাছি যে সাবস্টেশন গুলো থাকবে, সেখানে এই ধরনের ঘটনা তোমরা দেখতে পারবে। যখন দেখবে কারেন্ট চলে যায় হঠাৎ করে, ওই জন্য দেখবে বাড়িতে কি করে, যখন কারেন্ট চলে যায় তখন হেভি অ্যাপারেটাস যেগুলো থাকে সেগুলোকে বলে তোমরা বন্ধ করে রাখো, ঠিক আছে। কারেন্ট চলে গেলে হেভি অ্যাপারেটাসটাকে বন্ধ করে রাখতে বলে, তার কারণ একটাই, যে যখন আবার কারেন্টটা রিটার্ন করবে, সাপ্লাইটা যখন রিটার্ন করবে, সঙ্গে সঙ্গে ও কিন্তু ইনিশিয়ালি একটা হিউজ কারেন্ট ড্র করে, এবং তার জন্য কিন্তু এই ডিভাইসটা চলে যেতে পারে। যে মুহূর্তে সাপ্লাইটা অন হচ্ছে, সেই মুহূর্তে যদি প্রত্যেকটা এই হাই পাওয়ার ডিভাইসগুলো লোডের মধ্যে লোড হিসেবে কানেক্টেড থাকে, তাহলে প্রচুর পরিমাণ কারেন্ট কিন্তু সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করতে শুরু করে, দ্যাট উইল আলটিমেটলি ড্যামেজ দিস ডিভাইস, ঠিক আছে, যেটা আলটিমেটলি ডিভাইসটাকে ড্যামেজ করে দিচ্ছে। তো লাইটনিং স্ট্রাইকের জন্য এক ধরনের সার্জ তৈরি হয়, এক্সট্রা ভোল্টেজ তৈরি হয়, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার সাবস্টেশনে থাকা যে আইসোলেটর সার্কিট ব্রেকার অ্যারেঞ্জমেন্ট, এগুলো খোলা পড়া করার জন্য কিন্তু আরেক ধরনের সার্জ লাইনের মধ্যে চলে আসে। এই সার্জটা অ্যাকচুয়ালি কি এক্সট্রা ভোল্টেজ, এবং যখনই এই এক্সট্রা ভোল্টেজ ব্যাপারটা আসে, তো সেখান থেকেই চলে আসে আমাদের তাদের প্রোটেকশন দেওয়ার ব্যাপারটা, ঠিক আছে। যখনই এই এক্সট্রা ভোল্টেজ আসে, তখনই আমাদের প্রশ্ন চলে আসে এটাকে কি করে প্রোটেকশন দেবো। দেখো আমি আজ এখন তাহলে কি বললাম, দুটো ব্যাপার বললাম, একটা হচ্ছে লাইটনিং স্ট্রাইক সার্জের ব্যাপারে বললাম, লাইটনিং স্ট্রাইক হলে কি সার্জ হয়, আর সুইচিং সার্জের কথা বললাম, যে এই সুইচ ওভার বা চেঞ্জ ওভার করার জন্য যে সার্জ তৈরি হয় সেটার ব্যাপারে বললাম। দেখো এই দুটো বুঝতে পারলে কিনা বলো। আমি দুটো বেসিক আইটেম নিয়ে বলেছি, একটা হচ্ছে লাইটনিং স্ট্রাইক আর সার্জের হ্যাঁ ব্যাপারে স্যার, হ্যাঁ বলেছি, আর সুইচিং সার্জের ব্যাপারে স্যার। বলেছি। সুইচিং সার্চটা মানে স্যার ওটা দেখেছি, মানে স্যার একটা বিরাট দিকে একটা আর্ক তৈরি হয়, ওটার কথা বলছেন কি? হ্যাঁ, যখন ধরো সাবস্টেশনে সুইচিং হয়, যখন হ্যাঁ স্যার, মানে সুইচটা যখন দেখি খোলে। খোলা পড়া হয়। আচ্ছা, তুমি স্যার যেটা বলছো সেটাকে সুইচিং সার্জ বলে না। তুমি যেটা বলছো সেটা হচ্ছে এআর এর ব্রেকডাউন হয়। ধরো এটা একটা আইসোলেটর ফর এক্সাম্পল বলছি, দিস ইজ অ্যান আইসোলেটর। এবার আইসোলেটরটা আগে ধরো লেগেছিল,
এবার তুমি যখন আইসোলেটরটাকে ব্রেক করবে, আইসোলেটরটা ব্রেক করার জন্য কি হবে, এই মাঝখানে থাকা যে এয়ারটা সেটা কন্ডাক্টিং হয়ে যাবে। কারণ কি, এই দুটো পয়েন্টের মধ্যে একটা হিউজ পোটেনশিয়াল ডিফারেন্স আছে। তো সেই পোটেনশিয়াল ডিফারেন্স এই মাঝখানে এয়ারটাকে ব্রেক করে দেয়। এবার যখন তুমি হ্যান্ডেলটাকে অনেকটা দূরে সরিয়ে নেবে, তখন কিন্তু এই আর্কটা সাস্টেন করতে পারবে না, ওই জন্য আর্কটা মাঝখান থেকে কেটে যাবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ তুমি এই জিনিসটাকে দেখেছো, এটা হচ্ছে ডিসচার্জ বলে বা আর্কিং বলে, ঠিক আছে? আর আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা চলতি সাইন ওয়েভ। মানে ধরো আমাদের বাড়িতে এখন যে তোমার ঘরে যে সাইন ওয়েভটা সাপ্লাই আসছে সেটা জেনারেলি এইরকম দেখতে হয়, ঠিক আছে? কিন্তু বাজ পড়লে সেটা কি হয়, এটাও থাকে, তার সঙ্গে একটা হিউজ স্পাইক, ঠিক আছে, এরকম একটা হিউজ স্পাইক চলে আসে। তো সিমিলার স্পাইকস ক্যান অলসো বি জেনারেটেড ডিউ টু সুইচিং সার্জেস অ্যাজ ওয়েল। মানে যদি আমি বারবার এই সুইচিং পজিটিভ নেগেটিভ করি বা চেঞ্জ করি, তার জন্য কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। ঠিক আছে, দেখো কি বললাম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার বলছি মেনলি লাইটনিং বলো। স্ট্রাইকে আমাদের হুম, সবকিছু তো মানে ইয়ে হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, তাই তো? হ্যাঁ, শর্ট সার্কিট হয়, ঠিক আছে, মানে ডিউ টু হিউজ ভোল্টেজ, হাই ভোল্টেজের জন্য শর্ট সার্কিট হয়, ঠিক আছে? তাই আচ্ছা, মানে সব তো রেজিস্ট্যান্স এইটা তো, ব্রেক করে মানে সব স্যার চলে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো রেজিস্ট্যান্স আর তখন কাজ করে না, স্যার ঠিক আছে? হ্যাঁ বলো, স্যার বলো বলো বলো, শুনতে পাচ্ছি। স্যার স্যার ব্যাটারি কিছু আর্ক বলছে যেটা বলুন মানে। স্যার, আর একটু বলুন স্যার। স্যার আর্ক, স্যার আর্ক যেটা বলুন স্যার, আর্ক, হ্যাঁ, স্যার ওটা আর একটু বলুন স্যার। আচ্ছা, দেখো তোমরা যখন জিজ্ঞেস করছো তখন এই ব্যাপারে একটু বলি। দুটো জিনিস হয়, একটাকে বলে আর্ক, একটাকে বলে স্পার্ক, ঠিক আছে? এবার বলো দেখি, আর্ক মানে কি আর স্পার্ক মানে কি? ও যে আর্ক নিয়ে জিজ্ঞেস করলো, তো আর্ক আর স্পার্কের মধ্যে ফারাকটা কি? একটা বেসিক ডিফারেন্স আছে আর্ক আর স্পার্কের মধ্যে। স্যার আর্ক তো মানে একটা আর চাপ। স্পার্ক হচ্ছে স্যার স্যার আর্কটা তো একটুখানি, স্যার আর্ক মানে অটোমেটিক হচ্ছে ক্রিয়েট বিরাট। হয়, আর স্পার্কটাকে আমরা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আর কিছু? স্যার আর কিছু? স্পার্কিংটা হচ্ছে স্যার অল্প অল্প কিছুটা এরিয়া নিয়ে হয়, আর আর্কটা তো স্যার অনেকটা হয়। আর কিছু? স্যার বলো, চেষ্টা করতে ইন্টেন্সিটি থাকো। বেশি আর একটা ইন্টেন্সিটি কম, স্যার স্পার্কের ইন্টেন্সিটি উম, কম। ঠিক, ওটা কম ঠিক হচ্ছে না উত্তরটা, তবে তোমরা বলছো ঠিকই, মোটামুটি স্যার বলছো, বাট স্যার বাট হ্যাঁ, বলো 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 বলো। স্যার সৌম্যদীপ আরেকটা নাকি? স্যার কম সৌম্যদীপ? বেশি এফেক্টিভ স্যার। স্যার আরেকটা, না স্যার দেবাশিস স্যার। দেওয়াজি বলো। স্যার আরেকটা বেশি এফেক্টিভ স্যার, স্পার্কটা কম এফেক্টিভ, এরকম কোন ব্যাপার স্যার? উম, বলছো ঠিকই, মানে পুরো পারফেক্ট হচ্ছে না, ঠিক আছে, তোমরা ইমপারফেক্ট অ্যান্সার দিচ্ছে। দেখো, স্পার্ক মানে হচ্ছে দুটো জিনিস, বোঝ ভালো করে। ধরো এটা একটা কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট মানে কি, কন্ট্যাক্ট মানে হচ্ছে যেখানে ধরো কারেন্টের ফ্লোটা হবে। এবার ধরো এইখানে আমি একটা হ্যান্ডেলকে রেখেছি। ফার্স্ট অফ অল হচ্ছে, যদি আমি দুটো কন্ডিশন ভাবো, যদি আমি এই সুইচটাকে এর সাথে কানেকশন করি, আমি যদি এইটার সঙ্গে এর সাথে কানেকশন করি, তা কানেকশন করার সময় কিছুটা স্পুলিঙ্গ বেরোয় চারিদিকে, হয় কি হয় না বলো? যখন আমি সুইচটা অন করি, সুইচ অন করার সময় স্পুলিঙ্গ হতে দেখেছো কখনো? হ্যাঁ স্যার, ভেতরে দেখি দেখো, একটা হালকা হ্যাঁ স্পার্ক স্যার। হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা কেস। আর একটা কেস হচ্ছে যখন ধরো তোমার এখানে দুটো কন্ট্যাক্ট লেগে আছে, এবার তুমি ওটাকে ব্রেক করতে চাইছো, বাইরে বার করতে চাইছো। যেমন ফর দ্য কেস অফ আইসোলেটার, আইসোলেটার বেসিক্যালি অনলোড আইসোলেটার, আরো ভালো কথা বলো, অনলোড আইসোলেটার। অনলোড আইসোলেটারের ক্ষেত্রে কি হয়, ধরো এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হচ্ছে কন্টিনিউয়াসলি। এবার অনলোড আইসোলেটারে তুমি লোড থাকা অবস্থায় এই সুইচটাকে খুলতে চাইছো, ঠিক আছে, লোড থাকা অবস্থায় এই সুইচটাকে খুলতে চাইছো। তো সেক্ষেত্রেও কিন্তু একটা ফরমেশন হয়, ঠিক আছে, একটা ডিসচার্জ ফরমেশন, আমি ডিসচার্জ বলবো, ডিসচার্জ ফরমেশন হয়। যদিও ডিসচার্জও এর একটা, মানে আর্ক স্পার্ক এর মতো ডিসচার্জ একটা টাইপ, ঠিক আছে, মানে মোটামুটি ডিসচার্জ ধরে রাখো, মোটামুটি ডিসচার্জ ধরে রাখো। তো বলো, কোনটা তোমার মনে হচ্ছে আর্কের কাছাকাছি, আর কোনটা তোমাদের মনে হচ্ছে স্পার্কের কাছাকাছি? কোনটাকে আমরা আর্ক বলতে পারি আর কোনটাকে আমরা স্পার্ক বলতে পারি, বলো দেখি। স্যার প্রথম কন্ডিশন যেটা বললেন সেটা তো স্যার স্পার্ক, আর সেকেন্ড কন্ডিশনটা স্যার হচ্ছে আর্ক। আচ্ছা, ঠিক আছে, আর কেউ কিছু? স্যার প্রথমটা কি আর্ক স্যার? আচ্ছা, এবার দেখো, তোমরা তোমরা নিজেরাই এই ডিফারেন্সটা করতে পারবে। বলো দেখি, এমসিবি তে কি হয় বা সার্কিট ব্রেকারে কি হয়?
এমসিবি তে কি তৈরি হয়? স্যার স্পার্ক। স্পার্ক। এমসিবি তে আর্কিং হয়। আচ্ছা আচ্ছা। এমসিবি তে আর্কিং হয়। তাহলে এমসিবির মেন কাজটা কি? একটা সার্কিটকে বলো ডিসচার্জ করে দেয়া। স্যার ব্রেক করা, ব্রেক করে ব্রেক দেয়া। করা। মানে একটা মেক হয়ে থাকা সার্কিটকে ব্রেক যখন তুমি করছো তখন যে জিনিসটা হচ্ছে সেটাকে আমরা বলি আর্কিং। মানে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, এরকম একটা কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো হচ্ছে, তো সেই কন্টিনিউয়াস কারেন্টের ফ্লোটাকে তুমি ব্রেক করতে চাইছো, ইন দ্যাট কেস যেটা ঘটবে সেটাকে আমরা বলি আর্কিং। এবার দেখো 2 নম্বর হচ্ছে, ধরো তুমি যদি দেখবে তোমাদের যে ইয়েটা রয়েছে, যখন দুটো পার্টকে কানেকশন করা হয়, ঠিক আছে, কানেকশন করা, ধরো দুটো লাইভ কন্ট্যাক্টকে আমি কানেকশন করার চেষ্টা করছি, এটার সাথে এটাকে লাগানোর চেষ্টা করছি, তো লাগাতে গেলে যেটা হয় সেটাকে আমরা বেসিক্যালি বলে থাকি স্পার্ক হিসাবে, ঠিক আছে, সেটাকে আমরা স্পার্কের সঙ্গে বলে থাকি, ঠিক আছে। আর্কিংটা বেসিক্যালি হচ্ছে যখন একটা সার্কিট ব্রেকারের মধ্যে দেয়ার ইজ আ সেপারেশন বিটুইন টু লাইভ কন্ট্যাক্টস, ঠিক আছে, দুটো লাইভ কন্ট্যাক্টের মধ্যে যখন সেপারেশন তৈরি করছি তখন যেটা হয় সেটাকে আমরা বলি আর্কিং। আর স্পার্কিং কাকে বলে? স্পার্কিং হচ্ছে যখন দুটো কন্ট্যাক্টকে আমি জোড়া লাগানোর চেষ্টা করছি, মানে স্পার্কিং হচ্ছে এক কথায় মেক, আর আর্কিং হচ্ছে এক কথায় ব্রেক, ঠিক আছে। তো এই দুটোর মতো ডিসচার্জও আর একটা টার্ম। সিমিলারলি যেরকম ভাবে আমরা আর্কিং কে বুঝলাম, স্পার্কিং কে বুঝলাম, সেরকম ভাবে 3 নম্বর আইটেম হচ্ছে ডিসচার্জ। ডিসচার্জ, ঠিক আছে। তো এই তিনটেই হচ্ছে তোমার সিমিলার নোমেনক্লেচার, নামগুলো একই রকম প্রায়, কিন্তু দের ইজ এ স্মল ডিফারেন্স, ফান্ডামেন্টাল ডিফারেন্স। আর্কিংটা কখন হচ্ছে? যখন আমরা দুটো সার্কিটকে ব্রেক করছি, যখন একটা লাইভ সার্কিটকে আমি ব্রেক করার চেষ্টা করছি। এক্সাম্পল কোথায় দেখতে পাই? সার্কিট ব্রেকারে, সুইচে দেখতে পাই, সার্কিট ব্রেকারে দেখতে পাই, বেসিক্যালি সার্কিট ব্রেকারে দেখতে পাই। এবার স্পার্কিংটা বেসিক্যালি কোথায় দেখতে পাই? যেখানে আমরা টার্ন অন করছি, মানে একটা ধরো সুইচ, ঠিক আছে, বেসিক্যালি একটা সুইচে দেখতে পাই। ধরো তুমি একটা সকেটকে যখন প্লাগের মধ্যে গুঁজছো তখনও কিন্তু মাঝে মাঝে এটা হয়ে থাকে, দেখবে তুমি তোমার একটা বাড়িতে যে সকেট আছে, এবার তুমি সকেটে গোজার পর যখনই তোমার প্লাগটা কানেকশন করেছো, এবার তুমি যখনই সুইচটা অন করতে যাবে তখন দেখবে স্পার্ক হচ্ছে, ঠিক আছে। বা ধরো লুজ কানেকশন হয়, যখন লুজ কানেকশন হচ্ছে সেক্ষেত্রে স্পার্ক হয়, ঠিক আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা সেটাকে স্পার্ক হিসেবে আইডেন্টিফাই করি। তো বেসিক্যালি ইট ইজ এ মেকিং অপারেশন, যখন মেক করতে গিয়ে ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে, কারেন্টের ফ্লো হচ্ছে বা আমরা গ্লো দেখতে পাচ্ছি। আর ডিসচার্জটা বেসিক্যালি কি? ডিসচার্জটা হচ্ছে ধরো লাইটনিং পড়ছে, ফর এক্সাম্পল বলছি, লাইটনিংটা কি? লাইটনিং ইজ এন এক্সাম্পল অফ এ ডিসচার্জ, ঠিক আছে। আরো এক্সাম্পলস থাকতে পারে, আরো অনেক এক্সাম্পল আছে যেগুলো এক্সাম্পলস অফ ডিসচার্জ, যেখানে আমরা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জিকে ডিসচার্জ করছি ফ্রম ওয়ান লেভেল টু অ্যানাদার, মানে একটা হাই লেভেল টু লো লেভেল বলতে পারো, এরকম ভাবে উপর থেকে নিচের দিকে এনার্জি ডিসপার্জ হচ্ছে, মানে এনার্জি ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে আর্ক, স্পার্ক আর ডিসচার্জের মধ্যে ফারাক বোঝা গেল তো? দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কখন আর্ক হয়, কখন স্পার্ক হয়, আর কখন ডিসচার্জ হয়, দেখো এই তিনটে প্যারামিটার বুঝতে পারলে কিনা বলো, ঠিক আছে। আচ্ছা, তো এই পার্টটা তো গেল, এই পার্টটা নিয়ে আমি তো তোমাদেরকে বললাম। এবার দেখো আরো একটা টপিক আমার এখানে বলার কথা আছে, দ্যাট ইজ, তোমরা এই জিনিসটা জানো শর্ট সার্কিট কি জিনিস? হোয়াট ইজ শর্ট সার্কিট? হোয়াট ইজ শর্ট সার্কিট বলো দেখি। শর্ট সার্কিট আমরা কাকে বলি? আর আরেকটা হচ্ছে ওভারলোড আমরা কাকে বলি? ওভারলোড স্যার যখন মানে লোডের উপরে উঠে যায় তখন তাকে ওভারলোড বলবো। তখন আমরা ওভারলোড বলবো। আর শর্ট সার্কিট কোন কন্ডিশনকে বলবো? শর্ট সার্কিট স্যার, স্যার যখন মানে কোনো- কোনো অ্যাবনর্মাল কন্ডিশন যদি হয়। ডাইরেক্ট স্যার হেভি কারেন্ট যখন ফ্লো করবে হ্যাঁ, মানে সার্কিটের ভোল্টেজ মধ্যে। জিরো, কারেন্ট ইনফিনিটি, তাই তো? হ্যাঁ কারেন্ট হ্যাঁ হচ্ছে বেশি হয়ে যাবে। কারেন্ট ইনফিনিটি। বাট ওভারলোডটা কি? আই গ্রেটার দেন আইএল, মানে লোড কারেন্টের থেকে যদি বেশি হয়ে যায় বা রেটেড কারেন্টের থেকে যদি বেশি কারেন্ট হয়ে যায়, সেই কন্ডিশনটা, তাই তো? তো হ্যাঁ এই দুটো টিপিক্যাল কেসের ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে দেয়ার আর সার্টেন ডিভাইসেস হুইচ আর ইউজড ফর দ্য প্রোটেকশন অফ দিস টু এলিমেন্টস। মানে ধরো শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়ার জন্য, কোনো সার্কিটে যদি আমরা শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া হয়, তো বলো দেখি শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কোন ডিভাইসটাকে ইউজ করি? এই যে তোমরা ধরো না, ঠিক করে বলো। স্যার ফিউজ। ফিউজ সার্কিট ব্রেকার। ফিউজ, 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 সার্কিট ব্রেকার, ঠিক আছে, তোমরা ঠিক বলছো, ভুল কিছু বলোনি। ফিউজ, সার্কিট ব্রেকার, দিজ আর অল বেসিক্যালি ইউজড ফর দি শর্ট সার্কিট প্রোটেকশন। আর ওভারলোড প্রোটেকশন কার জন্য হতে পারে বলো দেখি? ওভারলোড প্রোটেকশন কে ডিটেক্ট করে বলো দেখি? স্যার রিলে।
রিলে, রিলের মধ্যে কমন রিলের নাম কি? একটা রিলের নাম বলো যে ওভারলোড ডিটেক্ট করে, তোমরা পড়ে থাকবে, থার্মাল ওভারলোড রিলে। থার্মাল ওভারলোড রিলে এটা মানেটা কি? যখন টেম্পারেচারের ইনক্রিমেন্ট, টেম্পারেচার যখন বেশি হয়ে যায় তখন এই রিলেটা অপারেট করে, থার্মাল ওভারলোড রিলে। ঠিক আছে, সো ফিউজ, সার্কিট ব্রেকার, ঠিক আছে, এইগুলো হচ্ছে কোন কিসে কাজ করছে? আমাকে শর্ট সার্কিট প্রোটেকশন দিতে কাজ করছে। মানে ফিউজ এবং সার্কিট ব্রেকার এগুলো দিয়ে তাহলে আমি কি করছি? শর্ট সার্কিট প্রোটেকশন প্রোভাইড করছি, শর্ট সার্কিট প্রোটেকশন প্রোভাইড করছি ফরে ইনস্ট্রুমেন্ট বা ফরে সিস্টেম। আর রিলে দিয়ে কি করছি? ওভারলোড প্রোটেকশন প্রোভাইড করছি, ওভারলোড প্রোটেকশন প্রোভাইড করছি। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট কিন্তু তোমাদেরকে ফান্ডামেন্টালি মনে রাখতে হবে। দেয়ার আর বেসিক্যালি টু টাইপস অফ ফল্টস, একটা হচ্ছে শর্ট সার্কিট ফল্ট, একটা হচ্ছে ওভারলোড ফল্ট। এবার শর্ট সার্কিটের ক্ষেত্রে কোনো সার্কিটকে যদি আমি প্রোটেকশন দিতে চাই তো সেক্ষেত্রে কি ইউজ করব? ফিউজ ইউজ করব অথবা সার্কিট ব্রেকার ইউজ করব ইন অ্যাসোসিয়েশন উইথ রিলে। আর ওভারলোডের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি ইউজ করি? ওভারলোডের ক্ষেত্রে বেসিক্যালি রিলে ইউজ করি ইন অ্যাসোসিয়েশন উইথ সার্কিট ব্রেকার। ঠিক আছে, শুধু রিলে ব্যবহার করে আমার কোনো কাজ নেই, রিলের সাথে আমাকে সার্কিট ব্রেকার কানেকশন করতেই হবে। ঠিক আছে, উইদাউট সার্কিট ব্রেকার রিলে কোনো আমাদের কাছে আউটপুট দিতে পারবে না। ঠিক আছে, একটা জলের বোতল দিতে একটু শুভ। দেখো কি বললাম, বুঝতে পারলে কিনা বলো। তো তোমরা এখান থেকে কি নোট করবে? তোমরা এখান থেকে নোট করবে যে আর্কিং কি জিনিস, স্পার্কিং কি জিনিস, ডিসচার্জ কি জিনিস, শর্ট সার্কিট প্রোটেকশন আমরা কাকে বলি, মানে কোন জিনিসটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন এবং শর্ট সার্কিট প্রোটেকশন কি দিয়ে দেওয়া হয়, ওভারলোড প্রোটেকশন কি জিনিস, কোন কন্ডিশনটাকে ওভারলোড বলে, এবং ওভারলোড প্রোটেকশনের জন্য আমরা কি ব্যবহার করি। ঠিক আছে, এখানে অনেকগুলো শর্ট কোশ্চেন হয়ে রয়েছে, তোমরা একটু নোট করে নাও। স্যার একটু আগের পেজটা দেবেন স্যার, লিখতে হবে এটা। আগের পেজ, আগের পেজ, আগের পেজে শুধু এইটুকু লেখো যে দ্য ডিভাইসেস হুইচ আর ইউজড ফর 1 নম্বর, এইটুকু লিখবে ফর প্রোটেকশন অফ পাওয়ার সিস্টেম, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল সার্কিটস এন্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তারপর সুইচ গিয়ারের মধ্যে কি কি পড়ে এই 4টে নাম আর তার কিছু এক্সাম্পল। আর এখানে শুধু এইটুকু লিখবে যে লাইটনিং সার্জ কি জিনিস আর সুইচিং সার্জ কি জিনিস, এই দুটো লিখবে। লেখা হয়ে গেলে তারপর এই পাতায় চলে যাবে। ঠিক আছে, দেখো লেখো এখানটা। সৌমদীপ শুনতে পাচ্ছ না? তোমার তো আবার ক্লাস থাকে আজকে না, যাই হোক। না স্যার, ওটা চেঞ্জ করে দিয়েছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌমদীপ আছে, ঐশিক আছে, দেবাশিস আছে, আরেকজন কি আছে? আরেকজন কি আছে? শুভঙ্কর। শুভঙ্কর, 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 হ্যাঁ স্যার, শুভঙ্কর আছি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে স্যার। পারছো কি বলা হচ্ছে? দেখো, হ্যাঁ স্যার। সুইচ গিয়ার প্রোটেকশন হচ্ছে, দেখো, ইট ইজ দ্য হার্ট অফ পাওয়ার সিস্টেম। ঠিক আছে, মানে হার্ট অ্যান্ড সোল বলতে পারো, হার্ট অ্যান্ড সোল অফ পাওয়ার সিস্টেম। তো যদি সুইচিং করতে না পারি আর কন্ট্রোল করতে না পারি আর প্রোটেকশন প্রোভাইড করতে না পারি, আমার পাওয়ার সিস্টেম পড়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আর এই পয়েন্টের বিষয়ে আরেকটা আমি এখানে অ্যাড করে দিই, যে আমি এখানে কেন ক্রস মার্কিং করেছিলাম সেটা আমার একটু বলে দেওয়া উচিত। যে ওই আরেকজন কে বললো, ঐশিক মনে হয় বললো যে এটা হচ্ছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের পরের পার্ট। ঠিক সেরকম নয়, ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে যখন বলেছিলাম, প্রথমে বলেছিলাম যে জেনারেশন ইজ দ্য ফার্স্ট পার্ট, জেন আছে ট্রান্সমিশন, তারপর আছে ডিস্ট্রিবিউশন, আর তারপর আছে ইউটিলাইজেশন। ঠিক আছে, এই সব কটা অ্যাসপেক্টকে মিলিয়ে হয় আমার কাছে পাওয়ার সিস্টেম। এবার এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তোমার সুইচ গিয়ার রয়েছে, মানে এখানেও সুইচ গিয়ার আছে, এখানেও সুইচ গিয়ার আছে, এখানেও আছে এবং এখানেও আছে। তো প্রত্যেকটা লেভেলে কিন্তু আমরা সুইচ গিয়ারকে ব্যবহার করি। সুইচ গিয়ার ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ এভরিথিং। মানে ধরো আমি ফর এক্সাম্পল বলছি, ডিস্ট্রিবিউশনের মধ্যে ট্রান্সমিশনের কোনো অ্যাসপেক্ট অ্যাজ সাচ নেই, বা জেনারেশনের মধ্যে ট্রান্সমিশনের অ্যাসপেক্ট অ্যাজ সাচ নেই, বা ইউটিলাইজেশনের অ্যাসপেক্ট অ্যাজ সাচ নেই। কিন্তু জেনারেশনের মধ্যে আমার কিন্তু সুইচ গিয়ার পোর্শনটা ইজ ম্যান্ডেটরি। এর ক্ষেত্রেও সুইচ গিয়ার প্রোটেকশন ম্যান্ডেটরি, এর ক্ষেত্রেও সুইচ গিয়ার প্রোটেকশন ম্যান্ডেটরি, এর ক্ষেত্রেও সুইচ গিয়ার প্রোটেকশন ম্যান্ডেটরি। তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা প্রোটেকশন হয় এবং সেগুলো আমরা পড়ে দেখবো পরে। কোথায় কি ধরনের প্রোটেকশন আমরা ব্যবহার করি, কোথায় কি ধরনের প্রোটেকশন ইউজ করা হয়, সেটা কিন্তু আমরা দেখবো পরে। ঠিক আছে, তো দেখো এটা আমি এই জন্য বললাম যে সুইচ গিয়ার প্রোটেকশন ইজ পার্ট অফ এভরিথিং, কোনো একটা জায়গার পার্ট নয়। ঠিক আছে, স্যার লাইটিং সার্জ আর একটা কি বললে জানো স্যার? স্পার্কিং? লাইটনিংসটা সুইচিং সার্জ, সুইচিং সার্জ, আচ্ছা আচ্ছা। সুইচিং সার্জ, সুইচিং সার্জ।
এই পোর্শনটা মানে সুইচ গিয়ারের পোর্শনটা এবং প্রোটেকশনের পোর্শনটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট একটু বেশি, মানে একটু থিওরি পড়াশোনা বেশি করতে হয়। এখানে নিউমেরিক্যাল পার্টটা আছে, বাট নিউমেরিক্যাল পার্টটা কম আছে। দেখো হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে, পরের পেজটা দিন। পরের পেজ দেখো। তোমরা একটু ল্যাঙ্গুয়েজটা নিজের মতো লিখে নেবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা নিজের মতো লিখে নিলেই হবে। কিরে, তোর দাদা আজকে হারিয়ে গেল নাকি রে? হ্যাঁ, রাস্তায় পড়ে নেই তো? ফোন করে দেখ পড়ে আছে কিনা রাস্তায়, তুলে আনতে যেতে হবে তো। হুম। স্যার আমাদের বলছেন তাহলে স্যার? না, তোদের বলিনি, তোদের বলিনি। স্যার বলছি যে এখানে আই হুম। বলতে কি জেনারেটিং আই, যেটা মানে জেনারেটিং স্টেশনে যে আইটা হচ্ছে ওইটা কি? আই মানে কারেন্ট, কারেন্ট। না না স্যার, মানে এই যে নিচে নিচে ওভারলোড আছে কারেন্ট, মানে কারেন্টটা বুঝতে পেরেছি স্যার। হুম। মানে আই গ্রেটার দেন আই এল বললেন। আই গ্রেটার দেন আই এল Sorry. মানে হচ্ছে, ধরো ধরো ফর এক্সাম্পল আমি বলছি, ধরো একটা মোটরের রেটেড কারেন্ট আছে, এটা আই আই এল এর থেকে আই আর লিখে দাও, রেটেড কারেন্ট লিখে দাও। ধরো একটা মোটর আছে, তার মোটর একটা রেটেড কারেন্ট থাকবে, আই রেটেড কারেন্ট হবে, লোড কারেন্ট হবে। তো সেই মোটরটা যদি ওই রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ড্র করতে শুরু করে, তার মানে কি হচ্ছে, দের ইজ এ কন্টিনিউয়াস ওভারলোড। ঠিক আছে, মোটরটা বেশি খাচ্ছে, মানে ধরো তুমি মোটা হয়ে যাচ্ছ, তুমি বেশি খেলে কি হবে, মোটা হবে তো। তো হ্যাঁ স্যার। তারপরে একসময় ফেটে যাবে। তো এর ক্ষেত্রেও তো সেম জিনিস, তো সেকে চেক করবে কে? আমরা বেশি খাচ্ছি, মোটা হয়ে যাচ্ছে, বাড়ির বাইরের লোকজন বলতে শুরু করছে তুই মোটা হয়ে যাচ্ছিস। ওটাই হচ্ছে আমাদের কাছে ফিডব্যাক। এর জন্য ফিডব্যাক কি আছে? এর জন্য ফিডব্যাক আছে থার্মাল ওভারলোড রিলে। যখন কন্টিনিউয়াস ওভারলোড হতে থাকে তখন ওটা অটোমেটিক তাকে রিপ্লাই দিতে থাকে, এবং রিলেটা তোমার সুইচটাকে অপারেট করিয়ে দেয়, ব্রেকারটাকে অপারেট করিয়ে দেয়।
ঠিক আছে, ব্রেকারটাকে অপারেট করিয়ে দেয়। ঠিক আছে, তো তোমরা হ্যাঁ এটা স্যার। সবসময় বুঝবে যে শর্ট সার্কিট প্রোটেকশন কে প্রোভাইড করে, ফিউজ অ্যান্ড সার্কিট ব্রেকার, আর ওভারলোড প্রোটেকশন কে প্রোভাইড করে, থার্মাল ওভারলোড রিলে। এবার একটা কোশ্চেন আসতে পারে যে যে আমরা কোনটাকে বলবো ওভারলোড আর কোনটাকে বলবো শর্ট সার্কিট। ঠিক আছে, ধরো আমি বলছি একটা কারেন্ট যদি হয়ে থাকে ফর সে আই, তো আহ, সেটার ওভারলোড আমি কখন বলবো? সাপোজ ধরো 1.5 টাইমস অফ আই, দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ওভারলোড। ঠিক আছে, বাট শর্ট সার্কিটের ক্ষেত্রে কি হয়ে যাবে, সেটা 25 টাইমস বা 30 টাইমস, ঠিক আছে, এইরকম রেঞ্জে চলে যাবে। ঠিক আছে, বা তারও বেশি হয়ে যাবে। তো হিউজ অ্যামাউন্ট অফ ক্ষেত্রে সেটা আমরা বলতে পারি। তো ম্যাক্সিমাম আমি ফর এক্সাম্পল বলছি 2 to 6 টাইমস আমি যদি কোনো কনসিডারেশন ধরি অফ আই, সেটাকে আমরা ওভারলোডের মধ্যে কনসিডার করতে পারি। কিন্তু আদার দেন দ্যাট, এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু আমরা তখনই সেটাকে শর্ট সার্কিটের মধ্যে ফেলে দিই। ঠিক আছে, তো সেই কন্ডিশনে ধরে নিই যে সেখানে শর্ট সার্কিট হয়ে গেছে। ঠিক আছে, তো কন্টিনিউয়াস ওভারলোড বেসিক্যালি বোঝাতে এই 1.5 টাইমস দ্য আইটাকে জেনারেল স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। ঠিক আছে, মানে যদি একটি বেশি বেশি কারেন্ট ফ্লো হতে থাকে ইন দ্যাট কেস। ঠিক আছে, দেখো নেক্সট একটা জিনিস বলি, এটা তো হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে, তোমরা তো এগুলো পড়েছো, তো রিলে সম্বন্ধে আমি তোমাদের একটা জিনিস আইডিয়া একটু ক্লিয়ার করি, তারপর আমরা পড়বো ডিটেলে। আজকে আমি অ্যাকচুয়ালি কি করছি, আজকে আমি অ্যাকচুয়ালি বেসিক পোর্শনটা কভার করছি তোমাদের। ঠিক আছে, আমি জানি না তোমরা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছো, তো বেসিক সুইচ গিয়ার প্রোটেকশন পোর্শনটা কভার করছি, এবং পরের দিন থেকে আমি সুইচ গিয়ার প্রোটেকশনের তোমার ইন্টারনাল পার্টগুলোতে ঢোকা শুরু করবো। মানে ধরো ফর এক্সাম্পল সার্কিট ব্রেকার পড়তে শুরু করবো, রিলে পড়তে শুরু করবো। ঠিক আছে, এইগুলো, তো এইগুলো পড়তে শুরু করার আগে আমি কিছু বেসিক পোর্শন তোমাদের কাছ থেকে জেনে নিচ্ছি। যেমন ধরো রিলের ক্ষেত্রে আমরা বুকোজ রিলের নাম শুনেছি, এটা কোথায় শুনেছো? ট্রান্সফরমার। ট্রান্সফরমারে। এবার বলো দেখি বুকোজ রিলের অপারেশনটা কি, বুকোজ রিলে কিভাবে কাজ করে? যে কোনো পরীক্ষার ইন্টারভিউতে তোমাকে এটা জিজ্ঞেস করবে, তুমি যে পরীক্ষায় দিতে যাবে তার ইন্টারভিউতে তোমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ অপারেশন অফ বুকোজ রিলে। বলো, কার মনে আছে? আচ্ছা, আমার যতটা ছবিটা মনে আছে আমি ততটা আঁকার চেষ্টা করছি, তোমাদের যদি কারোর ভালো মনে থাকে আমাকে মনে করাতে পারো। তো সামথিং লাইক দিস উইল হ্যাপেন। এরকম একটা চ্যানেল আছে, দিয়ে এরকম একটা সিলিন্ডার টাইপের আছে। ঠিক আছে, এরকম একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটা এদিকে চলে গেছে, এই সিলিন্ডারটা এদিকে কন্টিনিউ হয়েছে, এটা এরপরে এখানে কন্টিনিউ হয়েছে, আর এটা এরপরে এদিকে কন্টিনিউ হয়েছে। ঠিক আছে, এরকম একটা সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এইবার কি আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এদিক দিয়ে অয়েল ফ্লো হচ্ছে, এক নম্বর, এদিক দিয়ে অয়েল ভর্তি হয়ে রয়েছে, এদিক দিয়ে অয়েল ভর্তি হয়ে রয়েছে। ঠিক আছে, এদিকে অয়েল ফ্লো হচ্ছে, এবং সিমিলারলি এখানেও কিছুটা অয়েল ভর্তি হয়ে আছে। ঠিক আছে, খানিকটা রেঞ্জ পর্যন্ত এখানেও অয়েল ভর্তি হয়ে আছে, তাই না? দেখো এরকমই তো থাকে, বলো ঠিক বলছি তো গো? সব বুকোজুলিতে এরকমই হয় তো? হ্যাঁ স্যার। হুম, আর কি থাকে বলো, আর আর কি কি থাকে থাকে বলো? মানে স্যার? এই তো, এই সিলিকা থাকে। টিউব ছাড়া সিলিকা নয়, আর শোনো ভালো করে, তো তোমরা জানো না ব্যাপারটা হচ্ছে এইখানে দুটো ধরনের কন্ট্যাক্ট থাকে। ঠিক আছে, একটাকে বলে ট্রিপ কন্ট্যাক্ট, একটাকে বলে হচ্ছে ওভার, একটা হচ্ছে একটাকে বলে হচ্ছে ট্রিপিং কন্ট্যাক্ট, একটা থাকে ট্রিপ করার জন্য, ট্রিপ কয়েলে সাপ্লাই যাচ্ছে, ট্রিপ কয়েল সাপ্লাই যাচ্ছে। ঠিক আছে, একটা যাচ্ছে কোথায়, ট্রিপ কয়েল সাপ্লাই যাচ্ছে, আরেকটা যাচ্ছে অ্যালার্ম, অ্যালার্ম সাপ্লাই, অ্যালার্ম সাপ্লাই, অ্যালার্ম কয়েল সাপ্লাই। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। ঠিক আছে, ধরো এইখানে এই যে ঠিক এই 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 পোর্শনটাতে, এই জায়গাটাতে কি আছে, খানিকটা এরম একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এরম একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ভালো করে বোঝো আমি কি করতে চেষ্টা করছি। খানিকটা এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এরকম একটা। এবার এইখানে একটা তোমার ওই ইয়ে রাখা আছে, তোমার কন্ট্যাক্ট টাইপের রাখা আছে, এরকম একটা কন্ট্যাক্ট টাইপের রাখা আছে। এবার এই কন্ট্যাক্ট অ্যাকচুয়ালি কি, এই কন্ট্যাক্ট অ্যাকচুয়ালি হচ্ছে এর মধ্যে পারদ আছে, জানো তো, এর মধ্যে পারদ আছে।
পারদ আছে, এখানে ভর্তি করা আছে পারদ। এবার পারদটার একটা পিন এইখানে কানেকশন করা আছে, এইখানে কানেকশন করা আছে একটা পিনকে, আর সেকেন্ড পিনটা এইখানে কানেকশন করা আছে, ঠিক আছে, সেকেন্ড পিনটা এখানে কানেকশন করা আছে 1 নম্বর। ঠিক এইরকম অ্যারেঞ্জমেন্টেই আর একটা তোমার এইরকমই তোমার সিস্টেম এখানে আছে, ঠিক আছে, আরো একটা ধরো এরকম একটা সিস্টেম এরকম আছে, মানে এখানে ছবিটা আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক। তো এখানেও এরকম একটা সিস্টেম রয়েছে, মানে ফর এক্সাম্পল এরকম ভাবে রয়েছে, আমার ঠিক এটা মনে পড়ছে না, যাই হোক আমি চেষ্টা করছি বলার। তো এরকম একটা সিস্টেম এখানেও আছে, ঠিক আছে, এরকম একটা সিস্টেম আছে এখানে, ঠিক আছে। এইবার মেন ফান্ডাটা কি, এর মধ্যেও এরকম তোমার ইয়ে রয়েছে, এর মধ্যেও তোমার এরকম ইয়ে ভরা আছে, পারদ ভরা আছে, মার্কারি ভরা আছে, ঠিক আছে, মার্কারি রয়েছে এখানে, মার্কারি রয়েছে এখানে, মার্কারি। এবার ঘটনাটা কি হচ্ছে ভালো করে বোঝো, যেটা বলছি গল্পটা সেটা ভালো করে বোঝো। গল্পটা হচ্ছে এরকম যে যদি যদি আমার তেলের মধ্যে, এই যে তেলটা রয়েছে, তেলের মধ্যে কোনো ইমপিউরিটি চলে আসে, তো ইমপিউরিটি চলে আসার জন্য কি হয়, অয়েলের ইমপিউরিটি যদি থাকে, অয়েলে যদি ইমপিউরিটি থাকে, তো হটস্পটস তৈরি হয়, হটস্পটস। এই হটস্পটস গুলো কি তৈরি করে, হটস্পটস গুলো তোমার অয়েলকে ডাইরেক্টলি ভেপারে কনভার্ট করে দেয়, ঠিক আছে, অয়েলকে ডাইরেক্টলি ভেপারে কনভার্ট করে দেয়। এবার এই যখন ভেপার ফরমেশন হতে থাকে, তখন এই ভেপারটা কোথায় যাবে, এই ফাঁকা জায়গাটা আছে, এই যে উপরে অয়েলের উপরে ফাঁকা জায়গাটা আছে, তো সেই ফাঁকা জায়গাটাতে ভেপারটা গিয়ে জমা হতে থাকে, ঠিক আছে, এই ফাঁকা ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গাটায় ভেপারটা গিয়ে জমা হতে থাকে। ভালো করে বোঝো কি বলছি, যদি অয়েলে ইমপিউরিটি থাকে দ্যাট উইল ডেভেলপ হটস্পটস, তার মানে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় যে তেলগুলো রয়েছে সেটা ডাইরেক্টলি উবে যাবে, মানে ডাইরেক্টলি তেলটা মানে ডাইরেক্টলি সেখান থেকে বাষ্প বা ভেপারে পরিণত হবে, ঠিক আছে। এবং যদি ভেপারে পরিণত হয় তাহলে তারা কি হবে, এই যে ট্যাঙ্কিটা রয়েছে এই ট্যাঙ্কির উপরের দিকে জমা হবে। এবার ট্যাঙ্কির উপরের দিকে জমা হতে হতে ঘটনাটা কি ঘটবে ভালো করে বোঝো, এইখানে একটা তোমার এরকম হ্যান্ডেল মতো আছে, এই যে এরকম হ্যান্ডেল দেখতে পাচ্ছ, তো এইখানেও এরকম একটা হ্যান্ডেল মতো আছে, ঠিক আছে, এরকম একটা হ্যান্ডেল মতো আছে। তো যত বেশি পরিমাণে ভেপার উপরে জমা হতে থাকবে তত এই দিকের যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলের উপর প্রেসার পড়বে। তো এই হ্যান্ডেলের উপর প্রেসার পড়লে কি ঘটনা ঘটবে, হ্যান্ডেলটা নিচের দিকে সরে আসবে, এদিকে মুভমেন্ট হবে। তো হ্যান্ডেল যদি এদিকে সরে আসে তাহলে দেখো এই উপরের দিকে যে কন্ট্যাক্টটা আছে এই কন্ট্যাক্টটা এরকম প্যারালাল হয়ে এরকম সোজা হয়ে যাবে। তো এইরকম সোজা অবস্থায় কি ঘটনা ঘটবে, এই যে পারদটা নিচে ছিল এই পারদটা এই দুটো পয়েন্টকে শর্ট সার্কিট করে দেবে, এই পারদটা এই দুটো পয়েন্টকে শর্ট সার্কিট করে দেবে। এই দুটো পয়েন্টে যখনই শর্ট সার্কিট করে দেবে সঙ্গে সঙ্গে এইখান থেকে এই এই যে সার্কিটে দুটো পয়েন্ট আমি বাইরে বার করে রেখেছি, দুটো কন্ট্যাক্টকে বাইরে বার করে রেখেছি, এইটা তখন অ্যালার্ম সার্কিটে অ্যালার্ম দিতে শুরু করবে, অ্যালার্ম বাজাতে শুরু করবে, অ্যালার্মের হর্ন বাজাতে শুরু করবে, বলবে যে এইখানে তোমার এক্সেস, এখানে তোমার অয়েলে ইমপিউরিটি থাকার জন্য হটস্পটস তৈরি হচ্ছে এবং অয়েলে প্রচুর পরিমাণে ভেপার ফর্মেশন শুরু হয়ে গেছে। তো সেই ভেপার ফর্মেশনটাকে ডিটেক্ট করবে এই উপরের দিকে থাকা যে মার্কারি সুইচটা আছে। তো মার্কারি সুইচটা কি করে ডিটেক্ট করছে, যে এই মার্কারিটা যখন এই উপর দিকে রোটেট হয়ে যাচ্ছে, উপর দিকে মুভ করছে, তখন এই দিকটা দুটো কন্ট্যাক্ট দুটো কানেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা দেখো একদিকে হেলে আছে, উপর দিকে উঠে গেলে এটা এরকম হয়ে যাবে কি যাবে না বলো, দেখো কি বলতে চাইছি বুঝতে পারছো, হ্যাঁ স্যার। ফিজিক্যাল মানে স্যার কি বললেন একবার বলুন। আমি বললাম যদি এইরকম ভাবে আছে, তো এইটা যদি সোজা হয়ে যায় তাহলে কি হবে, এটা সোজা হয়ে যাবে তো উপরেরটা, এটা এদিকে সরা তাহলে এটা এদিকে চলে আসবে, আর তাহলে এটাও তো উপরের দিকে উঠবে, তো এই জন্য এটা উপরের দিকে এরকম সোজাসুজি হয়ে যাবে। তো দেখো কি বলতে চাইছি বোঝো ব্যাপারটা, এটা একটা প্লেটের মতো, এটা একটা প্লেট হিসেবে ভাবো, ঠিক আছে, এরকম একটা প্লেট মতো আছে, এরকম একটা প্লেট মতো ভাবো, যখন উপর থেকে ভেপার গুলো প্রেসার দিল তখন এই প্লেটটা এরকম সরে এলো এদিকে, দেখো এটা পসিবল, তো দেখো কি বলছি, ঠিক আছে। তো এর জন্য কি হচ্ছে, তখন অ্যালার্ম সার্কিটে অ্যালার্মটা বাজতে শুরু করছে। এইবার ঘটনাটা কি ঘটছে, যদি এরকম ভেপার ফর্মেশন হতে 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 যদি অতিরিক্ত পরিমাণে ভেপার ফর্মেশন শুরু হয়, ঠিক আছে, এবং অতিরিক্ত পরিমাণে যদি ভেপার ফর্মেশন শুরু হয় তখন এক্সেস অ্যামাউন্ট অফ অয়েল এদিক থেকে এই দিকে ট্রাভেল করতে শুরু করে, এক্সেস অ্যামাউন্ট অফ অয়েল এদিক থেকে এদিকে যখন যায় এবং অতিরিক্ত পরিমাণ ভেপার কি হয় তখন উপরের দিকে
তোমার জমা হতে শুরু করে। তো এই অতিরিক্ত পরিমাণ ভেপার আলটিমেটলি কি করে, এই ডিভাইসটাকে, এই যে এই দিকের যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এই অ্যারেঞ্জমেন্টটা এই দিকে শিফট হয়। এই যে বারটা আছে, এই বারটা এদিকে শিফট হতে শুরু করে। তো এই বারটা যদি এদিকে শিফট হয় তাহলে কিরকম ঘটনা ঘটে দেখো, উপর থেকে প্রেসার দিয়ে, তো এই কন্ট্যাক্টটাও ওই রকম ভাবে সোজা হয়ে যায়, এই কন্ট্যাক্টটাও উপর থেকে এরকম ভাবে সোজা হয়ে যায়। এবং এইখান থেকে তখন যে কন্ট্যাক্ট দুটো আমি বাইরে বার করেছি, এটা চলে যায় টু ট্রিপ সার্কিটে। এবং এই ট্রিপ সার্কিট কি করে, এই যে বুকোজ রিলেটা আছে বা ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটাকে সাপ্লাই থেকে পুরোপুরি ভাবে কাটিয়ে দেয়। ঠিক আছে, স্যার মানে পুরোপুরি ঘন্টা বাজায় নাকি স্যার? এইখানে ঘন্টা বাজায়, এইটার ওটা জন্য অ্যালার্ম অ্যালার্ম বাজে তাই তৈরি তো? হয়। এখানে অ্যালার্ম বাজে, আচ্ছা আর এখানে ডাইরেক্টলি সার্কিটটা ট্রিপ করে যায়, এখানে ডাইরেক্টলি সার্কিটটা ট্রিপ করে যায়। ঠিক আছে, আর এই ঘটনাটা কেন হচ্ছে, এই ঘটনাটা এই কারণে ঘটছে, যদি এই তেলের মধ্যে কিছু ইম্পিউরিটি থাকে, সেই ইম্পিউরিটি থাকার জন্য তেলটা ডাইরেক্টলি বাষ্পীভূত হয়ে যাচ্ছে। এবার অল্প পরিমাণ বাষ্পীভূত হলে অ্যালার্ম বাজবে, কিন্তু যদি হিউজ এক্সেস অ্যামাউন্ট অফ অয়েল একসাথে যদি বাষ্পীভূত হয়ে যায়, তাহলে কি হবে, উপর থেকে প্রেসার দিয়ে এই ডান্ডাটা নিচের দিকে নামিয়ে দেবে, উপর থেকে প্রেসার দিয়ে ডান্ডাটা নিচের দিকে নামিয়ে দেবে, আর এই লাইনটা প্যারালাল হয়ে যাবে, দিয়ে এই সার্কিটটাকে ক্লোজ করে দেবে। মানে এই যে ইন বিটুইন যে সার্কিটটা দেখো ফাঁকা রয়েছে, এখানে কোনো কন্ট্যাক্ট নেই, এই ব্যাটারিটা সোজা হয়ে গেলে এরকম কন্ট্যাক্ট চলে আসবে, এরকম কন্ট্যাক্ট পয়েন্ট পেয়ে যাবে ভায়া মার্কারি, কারণ পারদ তড়িতের পরিবহন করতে পারে, তো তখন ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে এবং ট্রিপ কয়েলটা সাপ্লাই চলে যাবে। এবার এই ট্রিপ কয়েলটা সাপ্লাই চলে যাওয়া মানে হচ্ছে ট্রান্সফরমারটাকে সার্কিট থেকে আলাদা করে দেবে। ঠিক আছে, সো দিস ইজ দি এটা তো মেন প্রিন্সিপাল। কনজারভেটর ট্যাঙ্কের সাথেই তো থাকে নাকি? হ্যাঁ, এটা কনজারভেটর ট্যাঙ্কের পরে থাকে। হুম। ঠিক আছে, তো এই বুকোজ রিলের অপারেশনটা কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো বুকোজ রিলের অপারেশনটা তোমাদের পড়তে হবে এবং কি করে কাজ করে সেটা তোমাদেরকে জানতে হবে। আমি জাস্ট এখানে বুকোজ রিলে সম্বন্ধে একটু ডিটেলে বললাম, তোমরা শুধু এইটুকু মনে রাখবে, বুকোজ রিলে ইজ এ গ্যাস অ্যাকচুয়েটেড রিলে, গ্যাস অ্যাকচুয়েটেড রিলে, অ্যাকচুয়েটেড রিলে। ঠিক আছে, গ্যাস অ্যাকচুয়েটেড রিলে মানে কি, মানে এটা অ্যাকচুয়ালি কি করে অপারেট করছে, গ্যাস ফরমেশনের জন্য অপারেট করছে। ঠিক আছে, আমি জানি না তোমাদের কেউ বলেছিল কিনা, এটা কোনোভাবে অয়েল গরম হওয়ার জন্য তৈরি হচ্ছে না, তেল গরম হওয়ার জন্য কোনোভাবে কিন্তু রিলেটা অপারেট করে না। আবার বলছি, তেল গরম হওয়ার জন্য কোনোভাবে কিন্তু রিলেটা অপারেট করে না, তেলের ডাইরেক্ট বাষ্পীভবন হয় এবং গ্যাস ফরমেশন হয়। তো দ্যাট ইজ দ্য রিজন হোয়াই তোমার রিলেটা অপারেট করে। ঠিক আছে, ইট ইজ এ গ্যাস অ্যাকচুয়েটেড রিলে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমরা আমি যেরকম বললাম সেরকম ভাবে খাতায় একটু লিখে নাও, আর মোটামুটি ফিগারটা তোমরা ড্র করে নাও, কোন একটা বই থেকে ড্র করে নাও, ড্র করে নেবে তাহলেই হবে। বাট এইটাই হচ্ছে মোটামুটি ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এইভাবেই কাজ করে। একটা অ্যালার্ম বাজে যদি কম অ্যামাউন্ট অফ বাষ্প তৈরি হয়, আর যদি খুব বেশি এক্সেস অ্যামাউন্ট অফ তোমার ফ্লো হতে শুরু করে, ইন দ্যাট কেস আমরা এই ট্রিপ সার্কিটে সাপ্লাইটা দিয়ে দিই আর কি, ট্রিপ সার্কিটে এটা কাজটা করে আর কি। ঠিক আছে, দেখো, মানে স্যার এটা ভালো করে পড়তে হবে প্রিন্সিপালটা। হ্যাঁ, প্রিন্সিপাল অফ অপারেশনটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে। আমি তোমাদের বলেই দিলাম, তোমরা শুধু এই কথাটা মনে রাখবে, ইট ইজ এ গ্যাস অ্যাকচুয়েটেড রিলে। ঠিক আছে, গ্যাস অ্যাকচুয়েটেড রিলে মানে হচ্ছে কি, না স্যার গ্যাস প্রডিউস হওয়ার জন্য তারপরে হয় তাই তো ট্রিপটা হ্যাঁ, হয়? গ্যাস প্রডিউস হওয়ার জন্য তোমার রিলেটা অপারেট করে, আইদার সে অ্যালার্ম সিগন্যাল দিক অথবা সে ট্রিপ সিগন্যাল দিক, সেটা তার উপর ডিপেন্ড করেই হয়। ঠিক আছে, তো জাস্ট আমি এইখানে এই পার্টটুকু তোমাদেরকে রিলে সম্বন্ধে বললাম আর কি। অনেকে তেল ফুটিয়েও এটাকে অপারেট করিয়ে দেয়, তো তেল এখানে ফোটে না, আমি এটুকু তোমাকে জানিয়ে রাখছি। তার তার মানে স্যার ডাইরেক্ট ভেপোরাইজড হয়ে যায় তাই তো তেলটা? ডাইরেক্ট অয়েল ভেপারাইজেশন হয়ে যায়। এবং যদি বেশি পরিমাণে মানে কি হয়, ধরো যদি কোনো ইন্টারনাল শর্ট সার্কিট হয়, ভালো করে বোঝো কি বলতে চাইছি, ধরো ইন্টারটার্ন শর্ট সার্কিট হচ্ছে, মানে ট্রান্সফরমারের যে কয়েল রয়েছে, সেই কয়েলটা তো তেলের মধ্যে ডোবানো আছে, তো সেই তেলের মধ্যে কয়েলে যদি ইন্টারটার্ন শর্ট সার্কিট হয়, তাহলে কি হবে, ইন্টারটার্ন শর্ট সার্কিটের জন্য প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তো ওই প্রচুর পরিমাণ কারেন্ট ওই কয়েলের কাছাকাছি থাকা যে তেলটাকে ইনস্ট্যান্টলি ভেপারে কনভার্ট করবে। তার মানে এটা কি, প্রচুর পরিমাণে হঠাৎ করে ভেপার জেনারেশন হয়ে যাবে, মানে হঠাৎ করে
মানে ইন্টারটার্ন শর্ট সার্কিট মানেটা কি? ইন্টারটার্ন শর্ট সার্কিট মানে হচ্ছে ধরো এইটা হচ্ছে তোমার ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, বা ধরো এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ ফর সে, ঠিক আছে? তো এই রকম যে কন্ডিশন, এই রকম কন্ডিশনে কি হচ্ছে, যদি দুটো টার্নের মধ্যে আমার শর্ট সার্কিট হয়ে যায়, তার কারণটা কি? এই দুটো টার্নের মধ্যে শর্ট সার্কিট হয়ে গেলে কিন্তু গন্ডগোলটা তৈরি হয়। তার কারণটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখবে যে মানে সিলিন্ড্রিক্যালি উন্ড করা থাকে, ঠিক আছে? মানে ভেতরে ভেতরে উন্ড করা থাকে এরকম ভাবে, লেয়ার আফটার লেয়ার দেওয়া থাকে, ঠিক আছে? মানে একটা ধরো হাই ভোল্টেজের লেয়ার, তো একটা লো ভোল্টেজের লেয়ার, একটা লো ভোল্টেজের লেয়ার, তো একটা হাই ভোল্টেজের লেয়ার, অল্টারনেট ওয়েতে দেওয়া থাকে, এলভি এইচবি এলভি এইচবি এরকম করে দেওয়া থাকে, ঠিক আছে? সো এই যে নেচারটা রয়েছে ইন্টারটার্ন শর্ট সার্কিট মানে হচ্ছে এই এলভি আর এইচবি লেয়ারের মধ্যে যখন শর্ট সার্কিট ঘটে যায় তখন সেটাকে আমরা বলে থাকি আর কি, ঠিক আছে? তো এই ঘটনাটার ফলে কি হয়, যখন ইন্টারটার্ন শর্ট সার্কিট হয় প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হয়, প্রচুর পরিমাণে কারেন্টের জন্য কি হবে, হিট তৈরি হবে, এবং সেই যে হিট, সেই হিট কি করে, অয়েলকে ডাইরেক্টলি ভেপারে কনভার্ট করে, ঠিক আছে? এখানে অনেকে গন্ডগোল করে ফেলে, বলে যে টার্ন মানে তোমার এই ইন্টারটার্ন শর্ট সার্কিটের জন্য যে হিট, সেই হিটটা তেলটাকে গরম করে, তেল কোনোভাবে গরম করে না, তেলটাকে ডাইরেক্টলি ভেপারাইজ করে দেয়, ঠিক আছে? তেল আর গরম হয় না, তেল ডাইরেক্টলি ভেপারাইজড হয়ে যায় ডিউ টু হিউজ টেম্পারেচার, এবং সেই হিউজ টেম্পারেচারের জন্য কি হয়, এক্সেস অ্যামাউন্ট অফ তোমার ফ্লো ফ্লো করতে শুরু করে, কি বলে, ভেপার, ঠিক আছে? এদিক থেকে আসতে শুরু করে, এই এন্ড থেকে আসতে শুরু করে, এই ধার থেকে, ঠিক আছে? এবং সেটা তখন আমাদের এই দিকের যে ট্রিপ সার্কিটটাকে অপারেট করিয়ে দেয়। তো বেসিক্যালি ইন্টারটার্ন শর্ট সার্কিটকে বা ইন্টারনাল ফল্ট প্রোটেকশন করার জন্য বেসিক্যালি গ্লুকোজিলেক আমরা ইউজ করি। ইন্টারনাল ফল্ট প্রোটেকশন, ইন্টারনাল ফল্ট প্রোটেকশন ইন্টারনাল ফল্ট প্রোটেকশন করার জন্য আমরা বেসিক্যালি এটাকে ইউজ করে থাকি, ঠিক আছে? নট এক্সটার্নাল ফল্টস, ইন্টারনাল ফল্ট, যদি ভেতরে কোনো ফল্ট হয়ে থাকে, যেমন ইন্টারটার্ন শর্ট সার্কিট, ইন্টারনাল ফল্টের এক্সাম্পল কি, ইন্টারটার্ন শর্ট সার্কিট, ঠিক আছে? ইন্টারটার্ন শর্ট সার্কিট, ঠিক আছে? আর এই ইন্টারটার্ন শর্ট সার্কিট হলেই তখন কিন্তু ট্রিপিং হবে, তখন কিন্তু ট্রিপ অপারেশন হবে। দেখো এখানে কারো কোনো প্রশ্ন, কারো কোনো ডাউট? এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ওভারলোডের জন্য হচ্ছে, ঠিক আছে? এই ওভারলোড যখন হয়ে যাবে, ওভারলোডের জন্য কিন্তু এই অ্যালার্মটা বাজবে, আর যখন শর্ট সার্কিট হবে তখন কিন্তু ট্রিপ কয়েলে সাপ্লাই যাবে, ঠিক আছে? ওভারলোড হলে জানাবে, ভাই আমার ওভারলোড হচ্ছে। শর্ট সার্কিট হয়ে গেলে আর কিছু বলবে না, বলবে যাও এবার তুমি কাটো, অনেক হয়েছে, ঠিক আছে? এই দুটো ফান্ডামেন্টাল অপারেশন গ্লুকোজ রিলে সম্বন্ধে খুব ভালো করে পড়ে রাখবে, যে কোনো ইন্টারভিউতে, যে কোনো পরীক্ষাতে কিন্তু আসে, থিওরিটিক্যাল যে কোনো পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করে। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো। হুম, তো পরের পার্টটা বলবো। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করছি, তোমরা পার ইউনিট সিস্টেম পড়েছো? পার সেটা কি ইউনিট স্যার? সিস্টেম, ভেরি গুড।
আরেকবার বলুন স্যার। ভেরি গুড, ঠিক আছে। স্যার আরেকবার ডিপ্লোমাতে নেই বলুন। যদি পার ইউনিট সিস্টেম তোমরা পড়েছো? না না স্যার, এগুলো নেই আমাদের, পুরোই হ্যাঁ, নতুন। যদি ডিপ্লোমাতে এটা নেই, যদি পড়তে চাও তো এখানে আমি বলে দিতে পারি, ঠিক আছে। ইট ইজ পার্ট অফ পাওয়ার সিস্টেম, বাট অনেকে বোঝে না, পড়ায় না, তাই এটা ব্যাপার রয়েছে। আদারওয়াইজ এই অবধি তোমাদের পার ইউনিট সিস্টেমটা আমি বলে দেবো। দেখো, এটা হলে বলো। হয়েছে? দেখো, তোমরা আমাকে জেনে বলবে, তোমাদের পার ইউনিট সিস্টেম যদি জানার ইচ্ছা থাকে আমাকে বলবে, আমি বলে দেবো পরের দিন, ঠিক আছে। তোমাদের সিলেবাসের মধ্যে এই পার্টটা নেই, বাট এই পার্টটা তোমাদের জানার দরকার আছে, ঠিক আছে। ভেরি ইজি, এমন কিছু বড় জিনিস নয়। ইট উইল টেক অনলি 30 মিনিটস, ঠিক আছে। আমি বলে দেবো, যদি দরকার পড়ে বলবে, আমি এটা বলে দেবো। হ্যালো, আছিস তো রে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, আছে স্যার। হুম হুম। ঠাকুরের ছবি আছে ওখানে আমার। না, রাখ রাখ, আমি বারণ করছি না, তুই যা এই গার্ডারটা কোথায় রাখছিস দেখ খালি। আচ্ছা, রাখ রাখ। আমি তো ভাবলাম তুই আজকে বেঁচে আছিস কিনা কে জানে। আমি তো বলছিলাম ওকে ফোন করে যে দেখ তো দাদা বেঁচে আছে কিনা। দেখো, এই পার্টটা কমপ্লিট হয়েছে, এগোই পরেরটায়। দেখো, এটা বুঝতে পেরেছো তো কি বললাম বুকোজিলের সম্বন্ধে? অবশ্যই কিন্তু পড়বে, ঠিক আছে। এইটা হ্যাঁ সম্বন্ধে স্যার। কিন্তু অবশ্যই অবশ্যই পড়বে, ঠিক আছে। দেখো, এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি জানি না তোমাদের তো ট্রান্সফরমার অনেকেই পড়িয়েছে, কিন্তু এই পার্টটা কতজন পড়িয়েছে বা কি হয়েছে না হয়েছে। স্যার ভূখোজলিটা স্যার অত ভালো করে স্যার এর উপরে মানে চোখ দেওয়া হয়নি, মানে কোনো স্যার আমাদেরকে বলেনি ভূখোজলির পরে প্রিন্সিপাল কাজে লাগবে বা এই ওই। হ্যাঁ, এইগুলো অ্যাকচুয়ালি ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। স্যার ছোট ছোট তোমাদের নোট ছিল, ব্রিদার কি, হুম ভূখোজলি কি, কনজারভেটর ট্যাঙ্ক কি, এইগুলো। হুম হুম হুম। অ্যাকচুয়ালি রিলের অপারেশনটা তুমি এখান থেকেই সব থেকে ভালো বুঝতে পারবে, যে রিলেটা কিভাবে তোমার ট্রিপ কয়েলকে সাপ্লাই দেয় আর কিভাবে অ্যালার্মকে সাপ্লাই দেয়। অ্যালার্ম মানে কি? ওভারলোড। ট্রিপ মানে কি? শর্ট সার্কিট প্রোটেকশন, ঠিক আছে। এই যে আগে তোমাদের বললাম না যে শর্ট সার্কিট প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন, তো তার যে ফিজিক্যাল সিগনিফিকেন্স কোথায় তুমি দেখতে পাবে,
তুমি যে মানে প্রোটেকশন পড়তে শুরু করছো, সব থেকে বড় প্রোটেকশন ডিভাইস তুমি ট্রান্সফরমারটা অলরেডি ইউজ করেছো, সেইটার সঙ্গে একটা রেলিভেন্সের জন্য এটা অ্যাকচুয়ালি পড়তে হয়। যাই হোক, জানতে না জেনে নিলে আবার কি। সৌরভ বাড়ি এসছো? না স্যার। আচ্ছা, টিকিট কাটতে পেরেছো? কাটা গেছে? না স্যার, টিকিট কাটা এখন স্যার, আগে করে কাটলাম না স্যার, বাবাকে আরো 4 দিন ডাক্তার মানে শুক্র শনিবার দিন আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আচ্ছা আচ্ছা ওই জন্য স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পোর্শনটা হয়ে গেলে বলবে। হুম। এগোই। হ্যাঁ। হুম। হুম। দেখো, তো আমরা আজকে তো বেসিক নিয়ে পড়ছি, বেসিক্যালি সুইচ গিয়ার প্রোটেকশনের কিছু বেসিক বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করছি, যেগুলো পড়ে এসেছি তার সঙ্গে একটু লিঙ্ক বা কানেকশন করার চেষ্টা করছি যে আমরা কি পড়েছি কি পড়বো। ঠিক আছে, নতুন কিছু জিনিস আমি আজকে পড়ছি না, জাস্ট বেসিক কিছু পার্ট আমি পড়ছি। তো এর মধ্যে পার ইউনিট সিস্টেম সম্বন্ধে আমি জাস্ট একটু আইডিয়া তোমাদের দিয়ে রাখছি। ঠিক আছে, পার ইউনিট সিস্টেম সম্বন্ধে তোমাদের জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখছি, কারণ এটা আমার কাছে দরকার এই কারণে, কারণ তোমরা সবাই বুদ্ধিমান ছেলে, তো আমি এটা তোমাদের শিখিয়ে ছাড়বো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি যে কোনো সিস্টেম যদি দেখো, সেই যে কোনো সিস্টেমের মধ্যে সবার আগে কি থাকে, একটা জেনারেটর থাকে। এবার সেই জেনারেটরটাকে কি করা হয়, বেসিক্যালি তুমি যদি কোনো সার্কিট ডায়াগ্রাম দেখো, তো জেনারেটর থেকে সবার আগে আমি একটা এরকম একটা ব্রেকারে সাপ্লাই দিই। এবার ব্রেকার মানে আমি কি বুঝি, ব্রেকার মানে একটা সার্কিট ব্রেকার বুঝি, এবং সার্কিট ব্রেকারকে যখনই আমি ড্র করব তখন এইরকম একটা অ্যারেঞ্জমেন্টে ড্র করব, আইসোলেটার সার্কিট ব্রেকার আইসোলেটার। ঠিক আছে, এইরকম একটা অ্যারেঞ্জমেন্টকে সবসময় আমরা সার্কিট ব্রেকারকে শো করব। ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক রিপ্রেজেন্টেশন অফ এ সার্কিট ব্রেকার অ্যারেঞ্জমেন্ট, যার দুটো দিকে দুটো আইসোলেটার থাকবে। তো জেনারেটরকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা সার্কিট ব্রেকার, আস্তে আস্তে আবার লাগলো নাকি, জেনারেটরকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা সার্কিট ব্রেকারের দরকার। এবার জেনারেটর যে ভোল্টেজটা তৈরি করে সেটাকে বিল্ড আপ করার জন্য আমরা কি করব, একটা ট্রান্সফরমার ইউজ করব, দ্যাট ইজ আ স্টেপ আপ ট্রান্সফরমার। এবার সেই স্টেপ আপ ট্রান্সফরমারের বেসিক্যালি কি করা হয়, স্টেপ আপ ট্রান্সফরমারের দুদিকেই, মানে ধরো ইনকামিং সাইড এবং আউটগোয়িং সাইড বোথ দিকেই আমরা এই এই প্রোটেকশন সিস্টেমটা লাগিয়ে রাখি। কেন প্রোটেকশন সিস্টেমটা লাগিয়ে রাখি, তার কারণ হচ্ছে জেনারেটর এন্ডে ফল্ট হলে সেটাও এইদিকে এগোতে পারে, আবার এই সাইডে ফল্ট হলে সেটাও এইদিকে এগোতে পারে, মানে জেনারেটরের ফল্ট এদিকে অগ্রসর হতে পারে, সিমিলারলি এইখানে কোন ধরনের ফল্ট জেনারেটরের দিকে অগ্রসর হতে পারে। তো ওই জন্য বোথ সাইড প্রোটেকশন দেওয়ার আমার দরকার আছে। এইবার ব্যাপারটা এইটা হয়ে যায়, এই ট্রান্সফরমারের পরে আমরা ধরো এখানে কি করতে পারি, এখানে কোনো লোড গ্যাস সাপ্লাই দিতে পারি ডাইরেক্টলি, অথবা এখান থেকে ধরো আমরা নানা রকম ব্যবস্থা করতে পারি, মানে এক্সটার্নাল কোনো ধরো কোনো ট্রান্সমিশন লাইনে দিয়ে দিলাম বা এরকম করে এগিয়ে নিয়ে চললাম। তো বেসিক্যালি প্রত্যেকটা সিস্টেমের মধ্যে যে জেনারেটর রয়েছে, ট্রান্সফরমার রয়েছে, লোড রয়েছে, ঠিক আছে, তারপর এখানে যে সার্কিট ব্রেকার বাস বারস রয়েছে। ঠিক আছে, যদি আমি এখানে একটা সাপোজ বাস বার ধরি, এটাকে একটা বাস বার হিসাবে যদি ধরি, ফার্স্টে দিস ইজ এ বাস বার।
ঠিক আছে, এটা যদি আমি একটা বাস বার হিসেবে ধরি ফর এক্সাম্পল, এখানে আমি একটা লোড দেখিয়েছি আর বাস বার দেখালে আমি অনেকগুলো লোডকে দেখাতে পারবো। ফর সে দিস ইজ লোড 1, দিস ইজ লোড 2, দিস ইজ লোড 3, দিস ইজ লোড 4। তো এই প্রত্যেকটা যে এলিমেন্ট রয়েছে, ধরো এই জেনারেটর হয়ে গেল, তারপর ট্রান্সফরমার হয়ে গেল, তারপর বাস বার হয়ে গেল, তাহলে ইন্ডিভিজুয়াল লোডস হয়ে গেল। এই প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝবে কি বলছি, প্রত্যেকটা জিনিসকে একটা কমন পয়েন্টে নিয়ে আসা হয় বা কমন অর রেফারেন্স পয়েন্টে নিয়ে আসা হয়। রেফারেন্স পয়েন্টে নিয়ে আসা হয়। ফর এক্সাম্পল, আমি রেফারেন্স বলতে কি বুঝবো, ধরো তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে বলছো কাকু 1 কেজি চাল দিন, তাহলে ও কি করবে, সঙ্গে সঙ্গে একটা বাটখারা তুললো, এরকম একটা বাটখারা নিয়ে একটা জায়গায় ও চালটাকে চাপিয়ে দিল, ঠিক আছে। আর অন্যদিকে কি করলো, তোমাকে দেখালো যে একটা পাথর, একটা লোহার একটা এরকম একটা চারচৌকো জিনিসকে চাপিয়ে দিল, এবং তুমি সেটাকে 1 কেজি হিসাবে মেনে নিলে, এবং এখানে ও 1 কেজি ইকুইভ্যালেন্ট চাল দিয়ে দিলে, এবং তুমি সেটাকে বাড়ি নিয়ে চলে এলে। তার মানে কি, এইখানে যে পাথরটা রাখা আছে তার ওজনটা উপরে লেখা আছে 1 কেজি, এবং তুমি সেটাকে মেনে নিলে দ্যাট ইজ 1 কেজি, এবং তুমি সেই 1 কেজি চালটাকে নিয়ে চলে এলে। মানে কোনো একটা রেফারেন্সের সাপেক্ষেই কিন্তু আমরা সমস্ত কাজ করে থাকি। সো এই রেফারেন্স করতে কি সুবিধা হয়, ধরো তুমি ফর এক্সাম্পল বলছি 200 গ্রাম চাল খাও ফর এক্সাম্পল, তো 200 গ্রাম মানে হচ্ছে 1 কেজির 5খানা খণ্ড করলে, সেই 5খানা ইকুয়াল ভাগে ভাগ করলে তার মধ্যে একটা টুকরো হয়তো কারোর একজনের, কেউ একজন খায়। তো এই কমন রেফারেন্সটা আমাদের কাছে যদি না থাকে, বা ইন্ডিভিজুয়াল রেফারেন্সটা যদি আমার কাছে না থাকে, বা কমন পয়েন্টটা যদি আমাদের কাছে না থাকে, যে কোনো ক্যালকুলেশন করতে আমাদের খুব ডিফিকাল্টিজ আছে, খুব প্রবলেমস আছে। ওই জন্য আমাদেরকে একটা বেস ভ্যালু কনসিডার করতে হয়। বেস ভ্যালু মানে কি, সাপোজ ধরো আমি ফর এক্সাম্পল বলছি, তুমি একটা বাড়িতে পিকনিক করছো, তো পিকনিক করার সময় কি করবে, ধরো 10 জন লোককে নেমন্তন্ন করেছো, তো সেই 10 জন লোকে তুমি একটা অ্যাভারেজ চালের হিসাব করবে, দেখবে 150 গ্রাম চাল ধরলে বা 200 গ্রাম চাল ধরলে, ঠিক আছে। তো প্রত্যেকে তো হয়তো 200 গ্রাম খাবে না, বাট তুমি অ্যাভারেজ ধরলে 200 গ্রাম। তার মানেটা কি, তুমি একটা বেস ভ্যালুকে আইডেন্টিফাই করলে যে এই মিনিমাম এই অ্যামাউন্ট অফ যদি আমি চালকে নিয়ে নিই, বা মিনিমাম এই অ্যামাউন্ট অফ যদি আমি চিকেনকে কিনে নিই, ঠিক আছে, তাহলে আমার পিকনিকটা ভালোভাবে চলে যাবে। দেখো, এটা করো কি করো না বলো, করো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। তো এই যে হ্যাঁ স্যার। concept of referencing or concept of picking up a common point, this is also applicable in the case of a transmission line or a transmission system or a power system, ঠিক আছে। যেখানে আমরা একটা বেস ভ্যালুকে আইডেন্টিফাই করি, ঠিক আছে, যে কোন বেস ভ্যালু সাপেক্ষে আমি একটা জেনারেটরকে তুলনা করতে পারবো, একটা ট্রান্সফরমারকে তুলনা করতে পারবো, একটা বাসবারকে রেটিংকে তুলনা করতে পারবো, ঠিক আছে, একটা লোডের রেটিংকে তুলনা করতে পারবো, যাতে করে আমরা সব কটাকে একটা কমন পয়েন্টে সাপেক্ষে নিয়ে আসতে পারি, ঠিক আছে। মানে কোনো একটা, ফর এক্সাম্পল বলছি, এখানে আমি এমন একটা সিস্টেমকে ড্র করছি যে সিস্টেমসে একটা জেনারেটর আছে, এরকম হতেই পারে কোনো একটা সিস্টেম এরকম রয়েছে যে এখানে আমি একটা ইয়ে ইউজ করেছি, এখানে আমি একটা তোমার বাসবার অ্যারেঞ্জমেন্ট করেছি, দিয়ে এখানে আরো লোডগুলো আমি দেখিয়েছি, আর সিমিলার এইরকম একটা সেটআপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা জেনারেটর সেটআপ, সেকেন্ড একটা জেনারেটর সেটআপ আমি এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তার মানে কি হলো, তার মানে এখানে আমি দেখাতে চাইছি যে দুটো প্যারালালি কানেক্টেড জেনারেটর, দুটো জেনারেটরকে আমরা এরকম একটা বাসবারের থ্রু দিয়ে কানেকশন করেছি, ঠিক আছে। এবং যেই বাসবার গুলো এখানে অ্যাকচুয়ালি দুটো বাসবার আছে, ঠিক আছে। এবার এই দুটো বাসবারকে একটা ব্রেকারের থ্রু দিয়ে আমি কানেকশন করেছি, ঠিক আছে। যদি এই ঘটনাটা করে থাকি, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই দুটো জেনারেটরকে একটা কমন পয়েন্ট এসে ক্যালকুলেশন করতে হবে, এই দুটো ট্রান্সফরমারকে একটা কমন পয়েন্টে নিয়ে এসে কানেকশন করতে হবে, অথবা এই লোডগুলোকে একটা কমন পয়েন্টে নিয়ে এসে কানেকশন করতে হবে, ঠিক আছে। তো এইটার জন্য কিন্তু আমার কাছে একটা বেস ভ্যালু সিলেকশন করার খুব দরকার আছে। দেখো আমি কি বলতে চাইছি বুঝতে পারছো কিনা সবার আগে বলো, আমার উদ্দেশ্যটা কি সেটা বুঝতে পারছো কিনা সবার আগে বলবে, যে কেন আমি একটা বেস ভ্যালুকে সিলেক্ট করি, ঠিক আছে, কেন একটা বেস ভ্যালুকে আমরা বেস ভ্যালু দিকে চিন্তা ভাবনা করি। দেখো কি বললাম বুঝতে পারছো কিনা বলো ভালো করে বন্ধুগণ। স্যার আরেকবার বলুন। আবার বলছি, বলো তুমি কত গ্রাম চাল খাও, বা তুমি ধরো দেবজিৎ স্যার পার ডে 100। পার ডে 100, ঠিক আছে। এবার তোমরা 5 জনে মিলে একটা পিকনিক করবে বলে ঠিক করেছো, ঠিক আছে।
ধরো 5 জন বা 7 জন যতজন আছে একটা পিকনিক করবে বলে ঠিক করতে, টোটাল চালের হিসাবটা কেউ একজনকে করতে দেওয়া হয়েছে, তো সে কি করবে? সবাইকে ইন্ডিভিজুয়ালি ফোন করে জিজ্ঞেস করবে, না ইন্ডিভিজুয়াল একটা গড় করে নেবে, একটা অ্যাভারেজ করে নেবে প্রত্যেককে? দেখো কি বলছি, যে বলতে চাইছি বুঝতে পারছো? তোমরা হ্যাঁ, 7 জন যদি থাকো, 7 জনকে তো নিশ্চয়ই ফোন করে জিজ্ঞেস করবে না, তোমরা একটা গড় করে নেবে যে 100 জন হলে 100 গ্রাম করে গড়ে হলে 700 গ্রাম আমার চাল হলে হয়ে যাবে। তার মানে তোমরা কি করছো, একটা রেফারেন্স পয়েন্টকে সিলেক্ট করছো, যার উপর বেস করে টোটাল ক্যালকুলেশনটা তুমি করছো। ঠিক সেই রকম ভাবে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রেও আমাকে কি করতে হয়, প্রত্যেকটা রেটিংসকে, বিট ভোল্টেজ, বিট কারেন্ট, বিট ইম্পিডেন্স, বিট ভিএ রেটিং, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে বেস ভ্যালুজ সিলেক্ট করতে হয়। আলাদা আলাদা করে কি সিলেক্ট করতে হয়? বেস ভ্যালুজ সিলেক্ট করতে হয়, ঠিক আছে। এবার এই যে বেস ভ্যালুগুলো সিলেক্ট করলাম, এই বেস ভ্যালুগুলো ছাড়া আর কি রয়েছে? আর অ্যাকচুয়াল ভ্যালুস পড়ে আছে। অ্যাকচুয়াল ভ্যালু মানে কি? সাপোজ ধরো দিস ইজ জেনারেটর 1, তা জেনারেটর 1 এর একটা অ্যাকচুয়াল ভ্যালু থাকবে, দ্যাট ইজ জেনারেটর 1 এর প্যারামিটারকে যদি আমি চেক করতে চাই, ফর এক্সাম্পল ধরো একটা জেনারেটর 1 এর জন্য আমি বলছি, জেনারেটর 1 এর অ্যাক্রসে ভোল্টেজ আছে, সাপোজ ফর এক্সাম্পল বলছি VA1, কারেন্ট আছে ফর এক্সাম্পল ধরো VIA1, ঠিক আছে, ইম্পিডেন্স আছে ধরো ZA1, ঠিক আছে। এখানে B স্ট্যান্ডস ফর বেস, আর এখানে এখানে ধরো ফর এক্সাম্পল আছে VAA, ঠিক আছে। এই A স্ট্যান্ডস ফর অ্যাকচুয়াল। এবার ব্যাপারটা বেস মানে হচ্ছে কি, যদি আমার এখানে অনেকগুলো ভ্যালু থাকে, তার মধ্যে কোনো একটা ভ্যালুকে আমি বেস হিসেবে সিলেকশন করে নিই। আর অ্যাকচুয়াল মানে কি, তার নিজস্ব ভ্যালুটা কি, তার নিজস্ব ভ্যালুটা কি। তেমন যেমন ফর এক্সাম্পল বলছি, এটা যদি জেনারেটর G2 হয়, তো G2 জন্য কি হবে, G2 জন্য আলাদা আলাদা ভোল্টেজ হবে। সাপোজ ধরো ধরছি VA2 একটা সেপারেট ভোল্টেজ, IA2 একটা সেপারেট কারেন্ট, ZA2 একটা ডিফারেন্ট ইম্পিডেন্স, তারপরে VA সাপোজ এখানে বলছি VA2 একটা সেপারেট ভোল্টেজ, ঠিক আছে, একটা সেপারেট VA রেটিং। তো এইভাবে আমরা কিন্তু বেস ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুকে আইডেন্টিফাই করি, বেস ভ্যালু অথবা অ্যাকচুয়াল ভ্যালুকে জেনারেলি লিখে থাকি, ঠিক আছে। দেখো কি বললাম, বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার ব্যাপারটা হচ্ছে, আমি যদি এই দুটো পয়েন্টের রেশিও করে দিই, কার কার রেশিও করি? অ্যাকচুয়াল বাই বেস, অ্যাকচুয়াল বাই বেস, ভালো করে বোঝো কি বলছি। অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু যদি আমি রেশিও বার করি, দ্যাট উইল গিভ আস দি পার ইউনিট কোয়ান্টিটি, পার ইউনিট কোয়ান্টিটি, ঠিক আছে, পার ইউনিট কোয়ান্টিটি অফ দ্যাট প্যারামিটার। ফর এক্সাম্পল আমাকে বলছে যে হোয়াট ইজ দি পার ইউনিট ভোল্টেজ, ফর এক্সাম্পল বলেছে ডিটারমাইন দি পার ইউনিট ভোল্টেজ। পার ইউনিট ভোল্টেজ ফর এক্সাম্পল বললো যে ডিটারমাইন দি পার ইউনিট ভোল্টেজ ফর জেনারেটর 1। তো জেনারেটর 1 এর জন্য পার ইউনিট ভোল্টেজ কত হবে? দ্যাট উইল বি VA1 ডিভাইডেড বাই VB। যদি বলে যে জেনারেটর 2 এর জন্য পার ইউনিট ভোল্টেজ কত হবে, দ্যাট উইল বি VA2 ডিভাইডেড বাই VB, ঠিক আছে। তো পার ইউনিট ভোল্টেজকে আমরা এইভাবে ডিফাইন করব। সিমিলারলি পার ইউনিট কারেন্ট হলে কি লিখবো? IA1 ডিভাইডেড বাই IB। G2 এর জন্য কি লিখবো? IA2 ডিভাইডেড বাই IB, ঠিক আছে। দেখো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? পার ইউনিট মানে হচ্ছে অ্যাকচুয়াল বাই বেস, এই রেশিওটাকেই বলা হয় পার ইউনিট কোয়ান্টিটি। তো এই এস, এই যে VA কে বেসিক্যালি এস দিয়ে লেখা হয়, ঠিক আছে, এস দিয়ে বেসিক্যালি লেখা হয়। তো এস এটাকে জেনারেলি VAB ও বলতে পারো, অথবা এস বেস দিয়েও লিখতে পারো, ঠিক আছে। সো ভোল্টেজের পার ইউনিট কোয়ান্টিটি কত? VPU। কারেন্টের পার ইউনিট কোয়ান্টিটি কত? IPU। জেড এর পার ইম্পিডেন্সের পার ইউনিট কোয়ান্টিটি কত? ZPU, ঠিক আছে, এইভাবে লেখা হয়। আর প্রত্যেকটা কেসে পার ইউনিট কোয়ান্টিটি মানে কি? পার ইউনিট কোয়ান্টিটি মানে অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু। পার ইউনিট কোয়ান্টিটি মানে অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু, ঠিক আছে। এই রেশিওটা নিয়ে আমরা বেসিক্যালি চলি। তো যদি আমি বলি কারেন্টের ক্ষেত্রে কি হবে, IPU কত হবে? দেখো দিস ইজ অ্যাকচুয়াল কারেন্ট, ঠিক আছে। এইখানে যে আই গুলো লিখেছি এইগুলো অ্যাকচুয়ালি পার ইউনিট ভ্যালু, দিস আর অ্যাকচুয়ালি জাস্ট প্যারামিটার। আমি এখানে পার ইউনিট ব্যাপারে কিছু বলিনি। সো যদি আই পার ইউনিট বলতে চাই, আই পার ইউনিট মানে কত হবে বলো? IA1 বাই IB। অর আমি কি লিখতে পারি? IA2 বাই IB, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। So this is the representation of per unit quantity for current. Similarly তোমরা Z per unit বার করতে পারো।
দ্যাট ইজ ZA1 বাই ZB। সিমিলারলি তোমরা বার করতে পারো এস পার ইউনিট, দ্যাট ইজ এস পার ইউনিট ইজ হাউ মাচ ইট ইজ, দ্যাট ইজ সাপোজ ধরো এস এ বাই এস বি, যেখানে এস এ মানে কি, এস এ মানে হচ্ছে সাপোজ ধরো এই ভি এটাকে আমি লিখছি এস এ হিসাবে বা এস এ ওয়ান হিসাবে, সাপোজ সে এস এ ওয়ান বাই এস বি, ঠিক আছে। এটা যদি এস এ টু হয়ে থাকে তাহলে এটা আমি এস এ টু বাই এস বি লিখবো, এস এ টু বাই এস বি লিখবো। সো দিস আর অলসো কল্ড অ্যাজ দ্য পার ইউনিট কোয়ান্টিটিস, ঠিক আছে। এবং এইভাবেই পার ইউনিট কোয়ান্টিটিকে আমরা বার করে থাকি, ঠিক আছে। তো তোমরা এইটুকু পড়ে রাখবে যে পার বেস ভ্যালু কি জিনিস এবং পার ইউনিট ভ্যালু কি জিনিস, এবং পার ইউনিট ভ্যালুটা কিভাবে বার করে। ইট ইজ জাস্ট দি অ্যাকচুয়াল বাই বেস রেজাল্ট, অ্যাকচুয়াল বাই বেস রেজাল্ট এটাকে বলা হয়ে থাকে। আর একটা ছোট্ট জিনিস আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এই যে প্রথমে আমি যে অ্যারেঞ্জমেন্টটা এঁকেছিলাম না, এইটাকে বলা হচ্ছে সিঙ্গেল বাসবার সিস্টেম, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল বাসবার সিস্টেম, ঠিক আছে। এখানে কেবলমাত্র একটা বাসবার ছিল, এটা হচ্ছে সিঙ্গেল বাসবার সিস্টেম, সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট, বাসবার অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট। যখন আমি এই পুরোটাকে নিয়ে বলছি, যখন আমি পুরোটাকে একসাথে বলবো, পুরোটাকে যদি আমি একসাথে বলি, তখন পুরোটাকে একসাথে আমরা কি বলি জানো, পুরোটাকে একসাথে কি বলি জানো, জানা আছে কারোর? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম স্যার। স্যার পাওয়ার সিস্টেম। না, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম না, এটাকে বলা হচ্ছে বাসবার উইথ সিঙ্গেল বাসবার উইথ সেকশনালাইজেশন, সিঙ্গেল বাসবার উইথ সেকশনালাইজেশন, মানে একটা বাসবার কিন্তু তার দুটো সেকশন আছে, সেকশনালাইজেশন, ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা জেনারেলি তিনটে ভাগে ভাগ করতে পারি, মানে মাল্টিপল বাসবার থাকতে পারে, ঠিক আছে, মাল্টিপল বাসবার অ্যাপ্রোচও হতে পারে। তো আমি তোমাদের দুটো বলে রাখলাম, আর একটা হতে পারে দ্যাট ইজ সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট হতে পারে, তারপর দেন সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট সেকশনালাইজেশন হতে পারে, আর একটা হচ্ছে ডুপ্লিকেট বাসবার সিস্টেম অথবা মাল্টিপল বাসবার অ্যারেঞ্জমেন্টও হতে পারে, ঠিক আছে। ডুপ্লিকেটের ক্ষেত্রে কি হয়, দুটো সেপারেট বাসবার থাকে, এখানে যেমন আমি একটা বাসবার নিয়ে খেলা করছি, ডুপ্লিকেটের ক্ষেত্রে দুটো বাসবার থাকে, একটা মেন থাকে, একটা রিডান্ডেন্ট থাকে, বা মেন থাকে, একটা স্পেয়ার থাকে, ঠিক আছে। এরকম দুটো সেপারেট বাসবার নিয়ে যখন করা হয়, দুটো সেপারেট বাসবার যেখানে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ডুপ্লিকেট বাসবার সিস্টেম। ডুপ্লিকেট মানে আর একটা আমার হাতে আছে, একটা ফেল হলে আরেকটা দিয়ে আমি চালাতে পারবো। তো বাসবার বেসিক্যালি তিন রকমের, সিঙ্গেল বাসবার উইথ সিঙ্গেল বাসবার আগে দেখালাম, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে সিঙ্গেল উইথ সেকশনালাইজেশন, মাঝখানে একটা তোমার ব্রেকার লাগানো আছে, আরেকটা বলা হয় ডুপ্লিকেট, যে ক্ষেত্রে তোমার দুটো সেপারেট বাস ইউজ করা হয়, এখানে একটাই বাসবার আছে, এখানে দুটো সেপারেট বাসবার দিয়ে সাপ্লাই দিতে হয়, ঠিক আছে। সো দ্যাট ইজ কল্ড ডুপ্লিকেট বাসবার সিস্টেম। এখানে তোমাদের দুটো টপিক বললাম, একটা হচ্ছে বাসবার কিভাবে কানেকশন করা হয় 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে কিভাবে আমরা পার ইউনিট সিস্টেমটাকে নিয়ে চলি, পার ইউনিট সিস্টেমে কিভাবে আই পার ইউনিট বার করতে হয়, ভোল্টেজের পার ইউনিট, ইম্পিডেন্সের পার ইউনিট কি করে বার করতে হয়, তো এইগুলো আমরা বেসিক্যালি শিখলাম আর কি, ঠিক আছে। আর আরেকটা জিনিস তো তোমাদের আইডিয়া আছেই নিশ্চয়ই, ফর এক্সাম্পল তোমরা তো এটা খুব ভালো করেই জানো যে জেড বেস যদি আমি লিখি, দ্যাট মিনস জেড মানে কি, ভোল্টেজ বাই কারেন্ট, তো জেড বেস মানে কত হবে, ভি বেস বাই আই বেস। আবার এস বেস মানে কি, ভি এ বি, ভি এ বেস, তাহলে ভি এ বেস মানে কি, ভিবি ইনটু আইবি, এটা ভাবে লিখতে পারি, ঠিক আছে। তো সিমিলারলি তোমাকে যদি কেউ বার করতে পারে জেড পার ইউনিট, হোয়াট ইজ জেড পার ইউনিট, জেড পার ইউনিট মানে কি, এইমাত্র বললাম জেড অ্যাকচুয়াল বাই জেড বেস, ঠিক আছে। এবার ধরো জেড অ্যাকচুয়াল বাই জেড বেস মানে কি, ধরো জেড অ্যাকচুয়াল বাই জেড বেস আমি এরকম ভাবে লিখছি, আই এ ইনটু ভি এ ডিভাইডেড বাই আইবি ইনটু ভিবি, ঠিক আছে। যেখানে আই এ ভি এটা অ্যাকচুয়াল ভ্যালুজ অফ কারেন্ট এন্ড ভি এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুজ অফ ভোল্টেজ আমি লিখতে পারি। সিমিলারলি এস পার ইউনিট কি লিখতে পারি, এস পার ইউনিট ইজ নাথিং বাট এস এ বাই এস বি, সাপোজ আমি লিখতে পারি, যেখানে এস এ মানে কি, এস এ মানে আমি লিখতে পারি ফর এক্সাম্পল, ও সরি এটা একটু উল্টো লিখে দিলাম, এইটা হচ্ছে তোমার একটু উল্টো লিখেছি, সরি এইটা আমি উপরেটা একটু উল্টো লিখে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি এটা হবে না, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আই মানে কত, কেউ বলছিস না, আই এ মানে কত হবে, ভি এ বাই আই এ, আর এটা কত হবে, ভি বি বাই আই বি, ঠিক আছে। আর এর ক্ষেত্রে আমি কি লিখবো, এর ক্ষেত্রে লিখবো আই এ ইন্টু ভি এ ডিভাইডেড বাই কত হবে, আই বি ইন্টু ভিবি, ঠিক আছে। কারণ এটা তো কি, এটা তো ভি এ,
ঠিক আছে। আর এটা মানে কি, এ স্ট্যান্ডস ফর অ্যাকচুয়াল ভ্যালুস, আর বি মানে কি বেস ভ্যালু, বি স্ট্যান্ডস ফর বেস ভ্যালুস। তো এইভাবে আমরা জেনারেলি এস পার ইউনিট, জেড পার ইউনিট এগুলো সব ডিটারমাইন করে থাকি। ঠিক আছে, দেখো বোঝা গেল কি বলতে চাইছি? দেখো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো এইটুকু তোমরা করে রাখো, আপাতত যতটুকু বললাম পার ইউনিট সিস্টেম সম্বন্ধে এইটুকু বুঝে রাখো। ভেরি ইজি, কোনো জটিলতার কিছুই নাই। শুধু কিভাবে বেসটা সিলেকশন করতে হয় মনে রাখবে। সব থেকে এবার হাইলাইট পয়েন্টটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেটার ভ্যালু সব থেকে বেশি থাকে। ফর এক্সাম্পল কোনো জেনারেটরের রেটিং সব থেকে বেশি আছে, তো সেই ভিএ রেটিংটাকে বা সেই ভোল্টেজ রেটিংটাকে আমরা বেস হিসেবে কনসিডার করে নিই। ঠিক আছে, যার ভ্যালু সব থেকে বেশি তাকে আমরা বেস হিসেবে ধরে নিই। ঠিক আছে, তো বেস ভ্যালুকে আইডেন্টিফাই করার সব থেকে সহজ উপায় কি? বেসিক্যালি যার ভ্যালু সব থেকে বেশি থাকে। ফলে ধরো দুটো জেনারেটর আছে, একটা জেনারেটরে আমি বলছি ভিএ রেটিং দেওয়া আছে ধরো স্পটসে 100 এমবিএ, একটা দেওয়া আছে 150 এমবিএ। তো 150 এমবিএ টাকে আমরা কি ধরে নেবো? বেস ভ্যালু হিসেবে ধরে নেবো। ঠিক আছে, তো বেস ভ্যালুটাকেও নিজেকেই ধরতে হয়। ঠিক আছে, তো এইটা মনে রাখবে, যে ক্ষেত্রে বেশি ভ্যালুটা থাকে সেটাকে